মানে দ্যাট ওয়াজ আ হরেবল প্লেস। Tell me, when is the biggest red flag in a recruitment process of a candidate? ওইখানে 10 years এক্সপিরিয়েন্স একটা মানুষ অ্যাপ্লাই করে বসে আছে। ইট ওয়াজ আ লার্নিং পিরিয়ড ফর মি। আমিও বুঝতে পারি যে এভাবে বিজনেস শুরু করা যায় না। If you're a musician, you might be into a lot of drugs. ড্রাগস, সেক্স অ্যান্ড রক অ্যান্ড রোল, আমরা এই টার্মটা সবাই শুনছি। অ্যান্ড ওয়েন ইউ ইয়োর সেলফ আর কনফিউজড যে আমি যে ভ্যালুটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ভ্যালুটা আসলে ক্লায়েন্টের লাগতেছে না, দ্যাট ওয়াজ ভেরি হার্ড ফর মি। আপনি আমাকে বলেন, এই পডকাস্টে জয়েন করে এখন আপনার ফিলিং কি হচ্ছে? মানে যত আমরা কথাটা বললাম একটু আগে, নাও হোয়াট আর ইউ ফিলিং নাও? ফিলিং অ্যাকচুয়ালি সারপ্রাইজিংলি বলবো না নর্মালি বলবো, ফিলিং ইজ কোয়াইট কাম অ্যাকচুয়ালি। মানে কোয়াইট আই এম হ্যাপি, আই এম ফিলিং ভেরি হ্যাপি অ্যান্ড অলসো এক্সাইটেড অ্যাজ ওয়েল। বাট যেটা হয়েছে যে মিউজিক শুরু করার পর থেকে যেটা হয়েছিল, স্টেজে এত মানুষজনের সামনে বাজানোর এক্সপিরিয়েন্সটা হওয়ার পর না, স্টেজ ফ্রাইট জিনিসটা মানে একদম গায়েব হয়ে গেছে। So I am not very proud of the fact that I used to be a musician for obvious reasons, you know. But there are benefits to almost everything, you know. So এই কারণে যেটা হয়েছে সেটা যে স্টেজ ফ্রাইট জিনিসটা একদম জাস্ট গায়েব হয়ে গেছে। এমনকি ইভেন ইফ ইট ওয়াজ সামথিং লাইভ, তাও আই থিঙ্ক আই উড ফিল প্রিটি স্টেবল। সো আই এম স্টেবল অ্যান্ড ওকে, ইয়া, বাট ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, ইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। সো বিফোর উই স্টার্ট অ্যান্ড ডিপ ডাইভ, একটা কোশ্চেনের আগে একটু স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নেই। আজকের দিন পর্যন্ত আপনার পুরো লাইফটাকে যদি আপনি এক লাইনে সামারি করতেন, কি হইতো? ওয়াও, আমার ইন্টারভিউ নেওয়ার সময় ক্যান্ডিডেটদেরকে এই কোয়েশ্চেনটা করতে হবে। ভালো একটা কোয়েশ্চেন, হ্যাঁ, ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। অ্যাভারেজ ইয়েট বিউটিফুল, অ্যাভারেজ দ্যাটস গুড। ইয়েট বিউটিফুল, এটা দ্যাট উড বি লাইক এক সেন্টেন্স। আমি হঠাৎ করে অন টপ অফ মাই মাইন্ড আমার এটাই আসলো। অ্যান্ড ওয়াই ইউ থট যে এরকমই হওয়াটা উচিত, অ্যাভারেজ অ্যান্ড বিউটিফুল? আহ, এই দুইটা ওয়ার্ডের সাথে আমি রিলেট করতে পারতেছিলাম বেশি। ইটস মোর লাইক আপনার মানে এটা 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 বলতে গেলে হচ্ছে আমার মানে রেজিউমে বলতে হবে আপনাকে, আমার লাইফের রেজিউমে, মানে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়তো আগের হুম, ভাষায় কারিকুলাম ভিটা আর কি, ওইটা বলতে আচ্ছা। হবে। সো সো ওইটা আর কি। বাট ইটস এ গুড থিং, খুব শর্টলি 2 ওয়ার্ডে সামারাইজ করে ফেলছেন, উইচ ইজ এ ভেরি গুড থিং। নিশ্চয়ই এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কিছু রিজনস আছে। আমরা যদি একদম শুরু থেকে শুরু অনেক করি, অনেক। what was the very special moment in your life, in your childhood actually, that inspired you a lot? চাইল্ডহুডে কোন বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করছিল? সো ইটস স্পেসিফিক্যালি অ্যাবাউট চাইল্ডহুড, চাইল্ডহুড নিয়ে বলতে হবে, রাইট? নট দ্য অ্যাডাল্ট লাইফ। মোটামুটি নট অ্যাডাল্ট লাইফ, টিনেজেও চলে। তাহলে আমি দুইটাই বলি, একটা হচ্ছে হ্যাঁ, চাইল্ডহুড আর একটা হচ্ছে টিনেজ লাইফ। আই থিঙ্ক দ্যাটস ওকে। বেটার। চাইল্ডহুডে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড আর ইন্সপায়ার্ড ছিলাম যখন যেই দিনটা আমার ফ্লাইট হবে, আমি ইউকে তে যাব আমার আম্মুর সাথে, ওই দিনটা আই ওয়াজ দি মোস্ট এক্সাইটেড অ্যান্ড মোস্ট ইন্সপায়ার্ড যে আমি দেশের বাইরে কোথাও যাচ্ছি। আই এম জাস্ট 10 years old and I get to go to UK and I'm from a very middle class family, so মানে ইউকে তে যাব এই বয়সে, অ্যান্ড মানে ফর আ মিডল ক্লাস কিড অফ দ্যাট এজ, 10 বছর তখন পুরোপুরি আমার হয় নাই। সো হুম, আই গেস ইট ফলস উইদিন চাইল্ডহুড। হুম। সো ইয়া, সো দ্যাট ওয়াজ দি মোস্ট ইন্সপায়ারিং মোমেন্ট চাইল্ডহুডের আমার, গোয়িং টু হ্যাভ ইউকে। ইউ হ্যাড এনি থট যে আমি ইউকেতে যাচ্ছি, আই উড ডু সামথিং দেয়ার, এরকম কোনো ছোটবেলা প্ল্যান ট্যান ছিল? Yes, a lot of it. I thought that we were going to settle there. We were going to have a life there. Me and my mom, maybe eventually my dad will get there as well. So ওই মোমেন্টটা খুবই খুবই ইন্সপায়ারিং ছিল আমার জন্য।
অ্যান্ড আমার প্ল্যান ছিল যে হ্যাঁ ওখানে যে মেবি আমি কোনো একটা স্কুলে ভর্তি হয়ে যাব। আই আই রিয়েলি ওয়ান্টেড টু গো দেয়ার। সো আমি ওকে আমার বেসিক্যালি পুরো লাইফটাই ওদিকে করবো এরকম কোনো চিন্তা করতেছিলাম ওই বয়সে আর কি, ওই সময়টাতে। ওকে, অ্যান্ড দ্য টিনেজার ওয়ান ইন্সপায়ার্ড ইউ আ লট? ওকে, টিনেজার হওয়ার পরে যেটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড করছে দ্যাট ওয়াজ মিউজিক। আমার টিনেজার মানে হচ্ছে আমার হাই স্কুলের এন্ড লাস্টের দিকে। আমি যখন আহ, মানে আহ, আমি তো ওই সময় লিঙ্কিং পার্ক শুনতাম খুব বেশি। হুম। সো ওই টাইমটাতে আমার খুব ইচ্ছা করতো। সো ফার্স্ট যখন আমি গিটার শেখা স্টার্ট করি, ফার্স্ট যখন আমি জাস্ট কর্ডস ধরে স্ট্রাম করে রিদম করতে পারতেছি, অ্যান্ড আমি স্বপ্ন দেখা স্টার্ট করতেছি যে আমি এরকম লেভেলের একটা মিউজিশিয়ান হইতে চাই। ওই মিউজিকে আমি যখন প্রোগ্রেস করতে থাকি, আমার যখন লার্নিংটা আরো বেটার হইতে থাকে, তখন ওই মোমেন্ট গুলা আমি বলবো আমার হুম। জন্য খুবই ইন্সপায়ারিং ছিল। সো আপনার বাংলাদেশে এসে ওই ইউকের ফিলিংসটা কি ততদিনে ফেড আউট হয়ে গেছিল, না ওইটা ততদিনও ছিল? না, ফেড আউট হয়ে গেছিল। অ্যাকচুয়ালি বাংলাদেশে নামার পর আমার প্রবলেম হচ্ছিল না। মানে আমার ইউকে কে যে খুব মিস করতেছিলাম তা না। আমার ফিলিংটা ছিল খুবই নিউট্রাল, টু বি অনেস্ট। হুম। আমি ভাব করতেছিলাম, ছোট পিচ্ছি ছিলাম তো, ভাব করতেছিলাম এমন যে উফ আমি ইউকে থেকে চলে আসছি, হ্যাঁ। ভালো লাগতেছে না জিনিসটা, হুম, এরকম হুম। একটা ভাব উপর দিয়ে দেখাচ্ছিলাম। আই ওয়াজ এ কিড ব্যাক দেন, সো বাট অ্যাকচুয়ালি আই ওয়াজ কোয়াইট নিউট্রাল, অ্যান্ড মাই ড্যাড ওয়াজ ভেরি হ্যাপি টু সি মি আফটার almost 6 months. I went there with my mom, and we tried a couple of different things. We had some plans, but ultimately we decided to come back to Bangladesh. And আসার পর আই ওয়াজ নিউট্রাল। আই মিন ইউকের মানে একটা ডেভেলপড কান্ট্রি, ইউকে বলবো না, খালি একটা ডেভেলপড কান্ট্রি। একটা ডেভেলপড কান্ট্রির যে এনভায়রনমেন্ট, পরিবেশ বলেন, সেখানে সবকিছু সাজানো গোছানো সুন্দর, রোডস আর ক্লিন, ফ্যাসিলিটিস সুন্দর। আর আমি যখন আমার 10 বছর বয়স, তখন ইয়ার কত হবে আমি, মানে আমার এখন মনেও করতে পারতেছি না। সো এখন যতটা ডেভেলপড, তখন তো মানে মনে করেন ইউকে তো এতটা ডেভেলপ তখন ছিল না, বাংলাদেশ তখন আরো ডেভেলপ ছিল না। সো হুম। ওই সময়ে ওই টাইমে আমার জন্য ইট ওয়াজ লাইক ওয়াও, আমি কোথায় আসছি, রাইট? অ্যান্ড ওকে। অল দোজ ইউকে তো একটু, লন্ডন তো হচ্ছে আপনার একটু একটু ট্রেডিশনাল, মানে ওয়েস্টার্ন হ্যাঁ, কান্ট্রিগুলোর ভিতর ট্রেডিশনাল ইন দ্য সেন্স সফিস্টিকেটেড দ্যাট টাইপ সামথিং। sophisticated type something like আমরা সবাই জানি যে ইউএস is more casual than ইয়া, রাইট, UK in many ways, রাইট, রাইট, because they are the British. রাইট। ইয়েস। So ওখানে those big clock towers and everything, and those uh, structures and everything, it was wow, ওই ব্যাপারটা ছিল। বাট বাংলাদেশে মানে 6 মাস থাকার একটা পর্যায়ে না, I wouldn't say I was missing বাংলাদেশ a lot, but I was neutral. I felt very হুম। neutral coming back. আমার প্রবলেম হয়নি। কিছু এবং দেশে এসে শিখছিলেন আই এই সিঙ্কড ইন। 6 মাসে? কিছু শিখছিলেন যেটা ইউ ক্যারি অন এখন পর্যন্ত? আমার মনে হয় আমি আহ, ইংলিশে, মানে আমার একটু ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ইংলিশে প্যাটর প্যাটর করতে পারাটা বাংলাদেশে একটু আমরা খুব স্মার্টনেস বলে মনে করি। হুম, হুম, সো অ্যান্ড ইট ইজ আ স্কিল, বিকজ আপনি হুম, আপনার ল্যাঙ্গুয়েজের বাইরে আরেকটা ল্যাঙ্গুয়েজ জানেন, মানে ইটস আ স্কিল। আর ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সব জায়গায় ব্যবহার করা যায়, সো ইটস আ গুড টুল টু হ্যাভ। এটা একটা মানে ইয়েস, ভালো একটা ইয়েস। টুল যেটা আপনি কাজে লাগাইতে পারবেন। সো ইভেন দো আমি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের না, সো ওইখানে যে আমার এই ইংলিশে কমিউনিকেট করার যে ক্যাপাবিলিটিটা, ওইটা একটা বুস্ট পাইছে। হুম, সো ওইটা একটা লাভ হয়েছে। আহ, আমি if it was me like many years back, maybe over 7-8 years or 10 years back, then maybe I would say যে হ্যাঁ ওখানকার কালচার শিখছি, খুব ভালো লাগছে। বাট ওইটার ব্যাপারে আমার মাইন্ডসেটটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে। যে বিকজ আমি এখন এটা মনে করি না যে একটা স্পেসিফিক কালচার, একটা কান্ট্রির স্পেসিফিক কালচার আর একটা কান্ট্রির স্পেসিফিক কালচারের চাইতে সুপিরিয়র, হুম, এরকম হুম, থট প্রসেস থেকে আমি অনেক আগেই বের হয়ে আসছি। হুম, সো মানে ওই সময় আমি ফিল করতাম যে হ্যাঁ আমি তো খুব একটা ডিফারেন্ট কালচার শিখতেছি, ওরা কিভাবে খায়। আমি ওখানে যখন থাকতাম, আমি তখন হাত দিয়ে খেতাম না, আমি হুম, স্পুন অ্যান্ড ফোর্ক ইউজ হুম, করতাম, খুব ব্রিটিশ মনে করতাম নিজেকে। হুম, সো ইউনো সো ওই টাইমটা আর কি ওইগুলো শেখা হয়েছে। আর হচ্ছে হ্যাঁ ম্যানার্স শেখা হয়েছে। ওখানে মানুষ কাজের দিকে ফোকাস করে, অপ্রয়োজনে কথা বলবে কম, এই জিনিসগুলো শেখা হয়েছিল। সো ইয়া, ডিফারেন্ট থিংস। বাট আমি বলবো ইংলিশটা হয়তো বা আমার একটু ঝালাই হয়েছিল ভালো, অ্যাট দ্যাট এজ আমার বেসটা বিল্ড রাইট। আপ হয়ে গেছিল। আমি এমনিতেও ছোট থেকেই ইংলিশ মুভিজ, ইংলিশ অ্যানিমে, ইংলিশ কার্টুন,
এগুলোই সবসময় এগুলোই দেখতে পছন্দ করতাম বেশি রাদার দেন বাংলা ওর হিন্দি ওর হোয়াট হ্যাভ ইউ। সো ওই 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 কারণে আমার এমনিতেই একটু হালকা একটা বেস ছিল, কিন্তু এই ইউকেতে যাওয়ার পর এটা ঝালাই হয়ে যায়, মানে এটা আরো বুস্ট হয়। ওকে। তো ওই জন্য আর কি আমার মানে ওইটাই আমি বলবো সবচাইতে বড় প্লাস, বিকজ ইটস আ টুল ইউ ক্যান ইউজ আর ইয়েস। কি। সো Right. আপনার সাথে যখন কথা বলতেছিলাম, ইউ মেনশন ওয়ান থিং, ইউ ওয়ার ভেরি অ্যাভারেজ কিড ইন দ্য স্কুল curriculum, right? Yeah. So now you're a HR professional and countless of people are interview আপনি নিছেন, নিজের হাত দিয়ে রিজেক্ট করছেন, নিজের হাত দিয়ে অ্যাপ্রুভ করছেন, and I am the lucky one যে got the opportunity because of you. So being an And average আজকে kid, আপনি আমার পডকাস্ট নিচ্ছেন, সরি টু ইন্টারাপ্ট, আপনি আজকে আমার ইউ আর ডুইং আ পডকাস্ট উইথ মি, দিস ইজ বিজার। মানে আমি এই মুহূর্তে আমাকে একটা হিট করলো একটা জিনিস, right? যে আই ইন্টারভিউড ইউ Yeah. and I interviewed you and then you got the role, and now that same person is interviewing me in a way মানে interview বলতে it's more like a this is really bizarre and very fun, মানে I feel happy. It's a very মানে story to good story to share to someone, correct? It's yes, kind of a yes, miraculous thing. absolutely. But I'm good to একদম, have you একদম। in my network. Good to have you in my network. Pleasure So is all mine. being an average kid in the school and now very আমি বলবো যে appropriately successful একজন HR professional, what shifted you to being an average to now when you are an you are a HR professional? uh well, a few things I need to clear out before I discuss this topic. সেটা হচ্ছে, I think I was average then, and I think that uh, মানে আমি এখনো আমার নিজেকে অ্যাভারেজই বলবো, বিকজ আমি যখন মানুষ সাধারণত নিজেকে কম্পেয়ার করে তার সোশ্যাল সার্কেলের সাথে, এটা খুব Correct. কমন, যে আপনি যেই সার্কেলে থাকবে যেই পরিবেশে থাকবেন তার সাথে। বিকজ এখন আমি আমার নিজেকে প্রত্যেকবার কম্পেয়ার করতে গেলে যে আমি এখন রিসার্চ ডেটা বের করা শুরু করব যে বাংলাদেশের এমপ্লয়মেন্ট কোথায়, অ্যাভারেজ আর্নিং কোথায়, আমি কোথায় আছি, আমি কত এভারেজ না বেশি, আমার মনে হয় না যে মানুষ তার রেগুলার ডেইলি লাইফে রেগুলারলি এটা প্র্যাকটিস করে। সো খুব স্বাভাবিকভাবেই যদি আমি আমার সার্কেল বা আমার এনভায়রনমেন্টে সাথে নিজেকে কম্পেয়ার করতে চাই আমার পিয়ার্সদের সাথে, আমার ফ্রেন্ডসদের সাথে, then there are people who have been way more successful than me, and there are people who haven't been as successful as me. So ওই ক্ষেত্রেও আমি বলবো আমি অ্যাভারেজ, বাট আমি যদি অন্য সেন্সে বলি, যে দ্য এক্সপিরিয়েন্সেস আই হ্যাড দি অপরচুনিটি টু গ্যাদার, যে সমস্ত কাজ আমি করার সুযোগ পাইছি, দে ওয়ার ভেরি এনজয়েবল। ইন দ্যাট সেন্স ইটস নট অ্যাভারেজ, মাই প্রফেশনাল লাইফ হ্যাজ বিন স্পেকটাকুলার, রাইট? সো এখন আমি অ্যাভারেজ থেকে এক্সট্রাঅর্ডিনারিতে যে শিফট করছি, এটা বলতে আমি একটু হ্যাসিডেন্ট ফিল করি, বিকজ দিস থিংস আর সো সাবজেক্টিভ। আর এটা আসলে এভাবে বলা যায় না। বাট হ্যাঁ, আই এম হ্যাপি with what I have achieved. So I guess, হ্যাঁ, there was a transition period. তো অ্যাভারেজ থেকে একটা স্টেবল ক্যারিয়ার, হ্যাঁ, যেরকম আমি যখন স্টুডেন্ট ছিলাম, I wasn't very good with studies. I really wasn't that great with studies. So আমার এখন যেই ক্যারিয়ার আছে, যা আছে, এটাও আমার থাকবে বলে I wasn't certain. So in that sense, yeah, it's a big success, and that transformation was a joyride বলবো না, sorry, I'm picking the wrong words. এটা হচ্ছে actually it was a roller coaster ride actually. So অ্যাভারেজ বলতে আমি যদি আমার চাইল্ডহুডের ব্যাপারে বলি, স্কুলে আই ওয়াজ ভেরি অ্যাভারেজ, আমার রেজাল্ট অ্যাভারেজ ছিল। I used to fail in certain subjects, and I used to do very well in some other subjects, and then at a certain point I improved myself. I started getting average grades in certain subjects, and I started getting really good grades in certain subjects. তো all over বলতে গেলে very average student. আমার ট্রান্সফরমেশন শুরু হয় আমার ইউনিভার্সিটি থেকে, বিকজ আমার ইউনিভার্সিটির পড়াশোনাটা আমি এনজয় করা স্টার্ট করি। ইউনিভার্সিটিতে বিবি ড্রিমস ছিল না যে স্কুলে থাকতে? হ্যাঁ, স্কুলে থাকতে তো ড্রিমস ছিলই। হোয়াট ওয়াজ ইট? স্কুলে থাকতে প্রথম দিকে আমি যখন মিউজিক শুরু করি, আমার ড্রিম ছিল আমি প্রফেশনাল মিউজিশিয়ান হব, রাইট? মানে একদম সলিড আর
সলিড মিউজিশিয়ান হব, কিন্তু আমি ওই এক্সট্রিমে কখনোই যাই নাই যে আমি লেখাপড়ার দিকে ফোকাস করব না, আমি জাস্ট মিউজিকই করব, বিকজ ওকে। সামথিং at the back of my head was telling me that be practical please. হ্যাঁ। So at the back of my head something was telling me that Allah for that. তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার পড়াশোনাটা আমি রানিং চালাই গেছি, বাট আমার ইউনিভার্সিটি এডুকেশনটা আসলে কি হবে, আমার ক্যারিয়ারটা কি হবে, আমি কোনো রোড ম্যাপ আসলে ছোট থাকতে সাজাই নাই। এখনকার কালে বাচ্চা কাচ্চাদের দেখবেন ওরা সাজাই ফেলে সবকিছু। হ্যাঁ। ওই সময় এত ম্যাচিওর আমার পিয়ার্সদেরকেও আমি দেখি নাই, টু বি হুম, অনেস্ট। হুম, ওই সময় হচ্ছে দেখবেন যে আমাদের এশিয়ান প্যারেন্টস, যেহেতু আমাদের সবার এশিয়ান মম এন্ড হ্যাঁ। ড্যাড, তো ওনাদের অনেক ড্রিমস ছিল। হ্যাঁ, ডাক্তার, আমাদের ইঞ্জিনিয়ার, ড্রিমসটা লয়ার ওনারা দেখতো। হইতেই হবে। ও, ডেফিনেটলি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হইতেই হবে। তো আমি ওইটা নামায় আনছিলাম আর কি আচ্ছা। সাকসেসফুলি। আমার প্যারেন্টসদের ওই স্বপ্নটা আছে, দেখো এত হ্যাঁ। ড্রিম দেখো না। হ্যাঁ। সো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যে আমার কোনো রোড ম্যাপ ছিল না। আই থট আই ওয়াজ গোয়িং টু বি আ মিউজিশিয়ান অ্যান্ড মেবি আই এম গোয়িং টু হ্যাভ অ্যান অ্যাভারেজ জব অর সামথিং লাইক দ্যাট। বাট হোয়াট আলটিমেটলি হ্যাপেন্ড ইজ দ্যাট আমার ইউনিভার্সিটি স্টার্ট হওয়ার পর থেকে আমার পড়াশোনার প্রতি আগ্রহটা একটু বাড়লো। বিকজ ইউনিভার্সিটিতে যখন আমি কোর্স কারিকুলাম, ওখানে প্রেজেন্টেশন, আই এম হ্যাপি যে বিবিএ নিয়ে পড়াশোনা করছি। বিবিএ আমার জন্য ভালো, বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিলাম, কমার্সে ছিলাম, এসএসসি এইচএসসিও। সো আমার কাছে ভালোই লাগতো। অ্যান্ড মানে কমার্সটা আমি, because আমি জানতাম সায়েন্সে আমি আমি একটা ধরা খাবো, বিকজ হুম, আই ওয়াজন্ট গ্রেট অ্যাট ম্যাথস। সো আমি যখন ইউনিভার্সিটিতে উঠলাম, আমার এই প্রেজেন্টেশন দেওয়া, তারপর হচ্ছে এর আগেই আমি যেহেতু মিউজিকে ইনভলভ ছিলাম, লাইভ পারফরমেন্স করা, এগুলো আমার ছিল। সো হোয়াট আলটিমেটলি হ্যাপেন্ড ওয়াজ দ্যাট আমার প্রেজেন্টেশন দিতে ভয় লাগতো না, যেখানে অন্য ছেলে মেয়েদের একটু ভয় লাগতো, নার্ভাস লাগতো। হুম, স্পেশালি বাংলা মিডিয়াম, আমার মতোই বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসে একটা হুম, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সেখানে ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দেওয়া ক্লাসে সবার সামনে, তাও আবার কথা বলতে হবে ইংলিশে, বাংলায়ও বলতে পারবো না। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর আ লট অফ হুম, পিপল, বাট আই হ্যাড আ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ইভেন দো হুম, many of them were, much better students than me in terms of, theoretical studies. হুম। কিন্তু এই জায়গায় আমার একটা অ্যাডভান্টেজ ছিল। So তখন আমি একটু রোড ম্যাপ সাজানো শুরু করি। আচ্ছা। সো সো আমি দ্যাট ওয়াজ এ প্রথমে ডিসাইড ট্রানজিশন করি যে পিরিয়ড। ইয়েস, ওকে, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ট্রানজিশন পিরিয়ডস ইন মাই লাইফ। ওকে। সো প্লিজ গো অন। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড ইজ যে আমার যখন লেখাপড়ার প্রতি আগ্রহটা একটু আসে ইউনিভার্সিটিতে, যেটা হয় সেটা হচ্ছে আমি এমন সব সাবজেক্টের প্রতি আমার আগ্রহ বেশি থাকতো, সেই সমস্ত যে সমস্ত সাবজেক্টে রিসার্চের কাজ আছে, আর হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া লাগতো, হুম, আর ডেটা প্রিপেয়ার করতে হতো, অ্যাসাইনমেন্টস প্রিপেয়ার করতে হতো, একটু ওপেন এন্ডেড টপিক হইতো যেটা নিয়ে একটু নিজের মতো করে ইনফরমেশন বের করা যায়। কিন্তু তখনও আমি একটা চ্যালেঞ্জ ফেস করতাম যে ইউনিভার্সিটিতে তো ম্যাথ রিলেটেড সাবজেক্ট আছে, ম্যাথ হুম, আছে হুম, অথবা হুম, আদার হুম, সাবজেক্টস আছে। সো তখনও আমি ডিসিশন নেই যে আচ্ছা, আই শুড লুক ফর সাবজেক্টস লাইক মার্কেটিং অর এইচআর, এমন সাবজেক্ট আমার পিক করা উচিত। আমি প্রথমে প্ল্যান ছিল আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে আমি মেজর করব। কমার্সের ব্যাকগ্রাউন্ডের সবার প্রথমে এই প্ল্যানই থাকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময়, বলতে পারেন। হুম, হুম, তো তখন আমার প্ল্যানটা হয় যে আচ্ছা, আমি ইউনিভার্সিটিতে প্রোগ্রেস যখন করতে থাকি তখন আমার মনে হয় যে না, আচ্ছা আসলে আমি আমি অ্যাকাউন্টিং ফাইন্যান্সের চাইতে আই উইল বি বেটার ইন সাবজেক্টস যেখানে আই উইল বি এবল টু কমিউনিকেট উইথ পিপল। আমার একটা স্পেস থাকবে নিজের মতো করে প্ল্যান করার, মানে একদম থিওরিটিক্যাল স্ট্রাকচারাল জায়গাতে আমি বাউন্ড থাকবো না, এমন সাবজেক্ট নিয়ে আমি চিন্তা করা স্টার্ট করি। অ্যান্ড আলটিমেটলি এইচআর কেম টু মাইন্ড। কেন জানি মার্কেটিং এর চাইতে এইচআর এর দিকে আমার ফোকাসটা কোনো একটা কারণে বেশি হয়েছে। সো এইচআর এ গ্রাজুয়েশন কমপ্লিট করা, ইউনিভার্সিটিতে আমার গ্রেড ওয়াজ অ্যাভারেজ, বিকজ আমি আহ, যেহেতু অনেকগুলা ম্যাথ বেসড সাবজেক্ট বা এমন অনেক সাবজেক্ট থাকে যেখানে ম্যাথ রিলেটেড অনেক কিছু থাকে, সেগুলোতে আমি খুব একটা ভালো করি নাই। সো আলটিমেটলি দেখা গেছে যে কোনো কিছু সাবজেক্টে অনেক ভালো স্কোর ছিল, কিছু সাবজেক্টে একদম অ্যাভারেজ, বেলো অ্যাভারেজ স্কোর ছিল। সো সব মিলায় একটা মোটামুটি অ্যাভারেজ রেজাল্ট নিয়ে আমি বের হয়েছি, যেটা ওকে। আহ, একদম সিভিতে লেখা যাবে না এরকমও না, আবার হচ্ছে সিভিতে লিখলে একটু আবার গায়ে লাগে খুব নিজের আমি কাছে। প্রাউডলি বলতে পারবো সেটাও না। হ্যাঁ, লিখলে গায়ে লাগে না, লিখলে গায়ে লাগার লেভেলের চেয়ে একটু বেটার। একটু বেটার। মানে ওকে, সিভিতে লেখা যায়, লেখা যায়। ঠিক আছে, এমন একটা লেখা যায়। So, এমন একটা রেজাল্ট আমি করি, করে আমি বের হই। বের হওয়ার পরে ক্যারিয়ারের স্টার্টিংটা ওয়াজ ভেরি এনজয়েবল ফর মি। সো হুম, তখন থেকে আমি আমার ক্যারিয়ারের রোড ম্যাপ আসলে বানানো স্টার্ট করি। আমি এরকম হইতে চাই, আমি এরকম এরকম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, এই করতে চাই, সে করতে চাই।
সো ওকে, এটাই আর কি, সো দ্যাট আমরা ওয়াজ মাই একটু জার্নি। আবার পাস্টে যাই। সো ইউ ওয়ার আ ওকে, মিউজিশিয়ান ফ্রম হাই স্কুল, রাইট? ইয়া। সো হোয়াট ড্র্যাগড ইউ ইনটু দ্য মিউজিক, অথবা হোয়াট সো ইন্সপায়ার্ড আই ইউ টু বিট এ মিউজিশিয়ান? definitely, that's an awesome question. And an important one at that. Basically, যেটা হয় সেটা হচ্ছে, আমি ক্লাস 7 পর্যন্ত একরকম ছিলাম, ক্লাস 8-এর মাঝখানের পর দিক থেকে আমার ভিতরে চেঞ্জ আসা স্টার্ট করে। ফর এক্সাম্পল, আই ওয়াজ দিস super geeky guy in back in high school. I still am, মানে for example, like I was a complete, like a very geeky guy, ঠিক আছে, স্কুলে। আমি এখান থেকে চেঞ্জ করে নিজেকে অনেক বেশি, চেঞ্জ করার পরে এখন আই কেম ব্যাক টু দ্যাট geeky status, I would say. ইয়েস, অফ কোর্স। So হোয়াট basically কাইন্ড জিনিসটা, অফ গিক ইউ ওয়্যার, so একটু এক্সপ্লেইন করেন না, বুঝি। so basically there are different types of geeks in high হুম, school, in the sense হ্যাঁ, যে like কেউ কেউ সারাদিন খালি পড়াশোনা করে, কেউ কেউ হচ্ছে এমনি একটু লাইক খুব সিম্পল ভাবে চলাফেরা করে। আহ, তো বেসিক্যালি আমি স্টুডেন্ট হিসেবে অ্যাভারেজ ছিলাম, বাট গিগ বলতে আমি এটা বোঝাচ্ছি, খুব লুজলি টার্মগুলো ব্যবহার করতেছি, খুব ওয়েস্টার্ন টার্মস। বাট মানে জিনিসটা হচ্ছে যে হাই স্কুলের ব্যাপারটা তো আমরা সবাই জানি, ইউনো, হুম, লাইক ছেলেদের সাধারণত শার্টের উপরের বোতামটা তো খোলা রাখতে হবেই, উপরের হুম, বোতামের সেকেন্ড বোতামটা, ঠিক সোয়াগ, আছে, একটু ইউনিফর্মটাকে, স্কুলের ইউনিফর্ম পরে আছি কিন্তু ইউনিফর্মটাকে একটু এমন করতে হবে যেন ইট ইউ লুক আ বিট ডিফারেন্ট। রাইট, সো এই জিনিসগুলো আমার ভিতরে ছিল না ফার্স্টের দিকে। ওকে, তারপর হচ্ছে মাথায় এতগুলো জেল মেরে চুল স্পাইক করে রাখা, এন্ড দ্য লিস্ট গোজ অন এন্ড অন এন্ড অন, রাইট? হুম, 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 সো এই জিনিসগুলো আমার ভিতরে একদমই ছিল না ক্লাস 8-এর মাঝামাঝি পর্যন্ত। আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটু চেঞ্জ আসে, এরপর থেকে আমি যখন ক্লাস 9-এ উঠতে থাকি তখন আমার ভিতরে এই চেঞ্জগুলো আসা স্টার্ট করে, ঠিক আছে। ওকে। সাম অফ মাই ফ্রেন্ডস ওয়্যার ইনফ্লুয়েন্সিং মি আ লট অ্যাজ ওয়েল। তো ওই কারণে আমার ভিতরে চেঞ্জগুলো আসা শুরু হয়। ওটা কি অ্যান্ড অ্যাক্টিভ ইনফ্লুয়েন্স ছিল নাকি আপনি প্যাসিভলি ইনফ্লুয়েন্সড হয়েছিলেন? অ্যাক্টিভ ইনফ্লুয়েন্স ছিল, আমারটা একদম অ্যাক্টিভ ছিল, একদম ডিরেক্ট ছিল। সাম অফ মাই ফ্রেন্ডস ইউজ টু টেল মি ডিরেক্টলি দ্যাট ইউ নিড টু ড্রেস আপ ডিফারেন্টলি, ইউ নিড টু ব্রাশ ইউর হেয়ার ডিফারেন্টলি, ইউ নিড টু ডু দিস ডিফারেন্টলি। ওকে, And at first I used to resist it, but later I felt like, yeah, it's fine, like everybody else does it, so what's wrong with it? হ্যাঁ। So I এটা কি went with it নেগেটিভ আর ছিল কি। না So class পজিটিভ? 9 থেকে এটা নেগেটিভ পজিটিভ কিছুই ছিল না, এটা জাস্ট লাইফের একটা না, ফেজ ছিল ভাই। এখন দ্যাটস যখন ইট। আপনি চিন্তা করেন, ওয়াজ দ্য ইনফ্লুয়েন্স নেগেটিভ অর পজিটিভ? নাও ইউ আর ম্যাচিওর, সো ইউ নো হোয়াট ওয়াজ দ্যাট। আমি বলবো মোস্টলি নেগেটিভ। নেগেটিভ মানে মোস্টলি, আমি এভাবে বলবো না যে মাই ফ্রেন্ডস ওয়্যার ভেরি রং, ইট ওয়াজ ভেরি ব্যাড, এভাবেও আমি বলতে চাই না। আহ, মানে ইট ওয়াজ, এই ব্যাপারটা পজিটিভ ইন দ্য সেন্স যে লাইক ইউ ইউ আর ইউ আর মোর ইজিলি এবল টু ফিট ইন, হুম, এটা একটা পজিটিভ। বাট ইন আ ব্রডার পার্সপেক্টিভ আমি বলবো ইটস নেগেটিভ। হুম, অ্যান্ড ওয়াই ইটস নেগেটিভ এইটা নিয়ে আমি পরে, মানে একদম ডিফারেন্ট একটা সেকশন, এটা নিয়ে আমি ডিটেলসে বলতে চাই, ইফ দ্যাটস ওকে, ওকে। শিওর, শিওর, শিওর। সো ইয়া, ইউ আর ভেরি রাইট। গিকি অ্যান্ড চেঞ্জেস আসা শুরু করলো, দেন? দেন আমার লাইফে কিছু এলোমেলো ঘটনা ঘটা স্টার্ট করলো আফটার মাই এসএসসি শেষ হওয়ার, এসএসসি এক্সাম শেষ হওয়ার, রেজাল্ট দেওয়ার কিছুদিন পর থেকে, অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার, আমার লাইফে না, ইট ওয়াজ রিভলভিং সাম অফ মাই ফ্রেন্ডস, তাদের লাইফের ঘটনা, বাট আই ওয়াজ ইনডিরেক্টলি ইম্প্যাক্টেড। আবার কিছু ইনভলভড? ইম্প্যাক্ট ডিরেক্টলিও হয়ে যায়। হ্যাঁ, আই ওয়াজ ইনডিরেক্টলি ইনভলভড, বাট কিছু জিনিসের ইম্প্যাক্ট একটু ডিরেক্টও হয়ে যায়। তো ওইটা ডিটেলসে যে লাভ নাই, লট অফ স্টাফ। সো এগুলো হওয়ার পর যেটা হয়, আমার তখন ওইখান থেকে একটু চেঞ্জ আসে। সো ক্লাস 9 থেকে আমি মিউজিক শুরু করি। ক্লাস 9-এ যখন আমি ওই আহ, মানে একটু বাকিদের সাথে ফিট ইন করতেছি, এমন একটা স্টেজে চলে আসি, তখন থেকে আমার মিউজিকের প্রতিও হঠাৎ করে একটা অ্যাট্রাকশন আসে। অ্যাট্রাকশন অল আসার অন এ একটা বড় সাডেন? রিজন ছিল যে আমার, অল ওভার সাডেনও না, মানে আমার একটা ফ্রেন্ড ছিল তখন, সে খুব ভালো গান গাইতো। আচ্ছা, সো ওই সময়টাতেই হঠাৎ করে লিঙ্কিং পার্ক আমি শোনা স্টার্ট করি, অ্যান্ড ওই হুম, মোমেন্টে আমার মনে হয় যে ও,
আই লাইক দিস, সো আমার ইচ্ছা আছে। সো আফটার দ্যাট আমি গিটার হাতে নিই অ্যান্ড একটা মিউজিক স্কুলে ভর্তি হই অ্যান্ড শেখা স্টার্ট করি। তো ওকে। আমার এই এই হাই স্কুলের ছেলে মেয়েদের যে টিপিক্যাল ব্যাপারগুলা, এগুলা আমার এসএসসি টাইম পার হওয়ার টাইমে আবার একটু কমে আসতে থাকে, বিকজ তখন আমি উড়াধুরা মিউজিশিয়ান টাইপের কিছু পিপল আছে না, যে লাইক একদম মানে আমাকে দেখতে কেমন লাগতেছে কি এগুলো ইম্পর্টেন্ট না, বা টিপিক্যাল হাই স্কুল ছেলেমেয়েরা যেগুলো পছন্দ করে এগুলো ইম্পর্টেন্ট না। আই ওয়ান্ট লার্ন মোর অ্যাবাউট মিউজিক, আই ওয়ান্ট বি এবল টু প্লে বেটার। মিউজিকের টেস্টও তখন চেঞ্জ হতে থাকে। আমি ওই ফেজটাতে ঢুকে যাই আমার হুম। কলেজ লাইফের দিকে। সো ইয়া, তো ওইটা ছিল আর কি আরেকটা ট্রানজিশন ফেজ আমার লাইফের। সো এই মিউজিকে ঢোকার পরে হাউ গেউ আপনি এভাবে চিন্তা করছেন কেমন যে আমার গিটারই শিখতে হবে, ওয়াই নট ড্রামস অর বেস অর পিয়ানো, ওয়াই গিটার? এটা নিয়ে আমরা যেটা করছিলাম যে আমরা কয়েকটা ফ্রেন্ড ছিলাম, একটা ফ্রেন্ড খুব ভালো গান গাইতো, আমরা বাকি ফ্রেন্ডরা জাস্ট ডিসাইড করে ভাগ ভাগ করে নিই যে আচ্ছা তুই গিটার শেখ, তুই কিবোর্ড শেখ, এবং আমরা ফ্রেন্ডরা অ্যাকচুয়ালি শিখি, আমরা ফ্রেন্ডরা রিয়েলি? ওইভাবেই শিখি। এবং ইয়াস, এবং যেটা হয় যে ড্রামার ছিল সেও ড্রামস শিখছিল, বাট ও ক্যারেট কলেজে পড়তো, সো ও আসলে ওভাবে সময় দিতে পারতো না, বাট সে শিখছিল এবং হি ক্যান স্টিল প্লে। বাট ওর প্রোগ্রেশনটা রাখা ওর জন্য টাফ ছিল, বিকজ প্র্যাকটিস করা লাগে, কত কিছু করা লাগে, সো ক্যারেট কলেজে যাওয়া আসার ভিতরে তো এটা সম্ভব হয় না। সো আমি আর যে কিবোর্ডিস্ট ছিল, আমরা দুজন, যে সিঙ্গার সে ছোটবেলা থেকে ক্লাসিক্যাল গান শিখতো, সো পারতো এমনিতেই, যে গান গেতে পারতো অটোমেটিক এমনিতেই। আর গিটারিস্ট আমি ছিলাম, কিবোর্ডিস্ট আরেকজন ছিল। সো আমরা একদম ধরে রাখছি মিউজিক আমাদের লাইফের অনেক লম্বা একটা সময়, আচ্ছা। অনেক লম্বা একটা সময় ধরে রাখছি। বেসিক্যালি কিবোর্ডিস্ট যে সে কিবোর্ডিস্ট হওয়া, সে এখনো অনেক সময় বাজায়, বাট কিবোর্ডিস্ট হওয়া ছেড়ে দিছে অনেক আগে। সে যখন আচ্ছা। বিদেশে যায় ফার্স্ট তার মাস্টার্স এর পড়াশোনা করার জন্য, তখন ছেড়ে দেয়। আর আমার ছেড়ে দেয় ইজ আ হোল হোল ডিফারেন্ট স্টোরি। ওকে। সো দ্য থিং ইজ, মিউজিক ছাড়ার গল্পটা আমরা শুনবো, বাট বিফোর দ্যাট এই যে মিউজিকটা আপনারা কন্টিনিউ করছেন এই যে ফ্রেন্ডদের সাথে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ব্যান্ড ইউ হ্যাভ ফর্ম, রাইট? সো হোয়াট রাইট। ওয়াজ দ্য নেম অফ দ্য ব্যান্ড? ও মাই গড, আমার তো আমরা নাম নিয়ে ডিসাইড করছিলাম কয়েকটা নাম, তারপর কেমন জানি ভুলে গেছিলাম ভুলে গেছি মানে, কেন এটা আমি ভুলে গেছি কেন বলতেছি, মানুষ তার ফার্স্ট ব্যান্ডের নাম কখনো ভুলে না, বাট ওইটা ওইভাবেও আমরা নাম কখনো আসলে ডিসাইড করে করা হয়ে ওঠে মানে নাই। চার পাঁচটা নাম আমরা বিভিন্ন, হয়েছিল, জাস্ট ভোটে কোনোটা জিতে না, হ্যাঁ এরকম কিছু? এরকম কিছু। আর আমরা ব্যান্ড করার আগে আসলে আমরা চাইছিলাম যে আমাদের লাইন আপটা কমপ্লিট হোক, বেস প্লেয়ার লাগতো, ড্রামার রেগুলার না, সো আরেকটা ফ্রেন্ডকে আমরা ড্রাম শিখতে ইন্সপায়ার করতেছিলাম, সে একটু একটু বাজাইতেও পারতো। সো লাইন আপটা কমপ্লিট হয় নাই, বাট আমরা কি জানি একটা নাম দিছিলাম, আই জাস্ট কান্ট রিমেম্বার ইট, বাট এটা আপনি বলে ভালো কাজ করছেন, প্রবাবলি আমি আমার কোনো ফ্রেন্ডকে নক দিব কালকে সো ডু ইউ সকালবেলা গাইস ডেফিনেটলি। স্টিল হ্যাং আউট উইথ ইচ আদার? ইয়েস, সো ডেফিনেটলি হ্যাং আউট করি, সবাই সবার সাথে হ্যাং আউট হয় না, কেউ কেউ বিদেশে সেটেল করছে, কেউ কেউ আছে, কারো কারোর সাথে সম্পর্ক নাই, বিকজ লাইফ ডিপার্টেড, মানে আমরা ডিপার্ট করছি ডিউ টু লাইফ। সবার সাথে ওভাবে যোগাযোগ নাই, বাট অনেকের সাথেই আছে। এবং এই মিউজিকের একটা সার্কেলটাও চেঞ্জ হয়েছে পরে, সবকিছুই চেঞ্জ হয়েছে পরে। Right. So you started music like college first year-ish type, right? আমি ক্লাস নাইনে ফার্স্ট গিটার শেখা স্টার্ট করি। Okay, 9. আমি ক্লাস নাইনে গিটার শেখা স্টার্ট করি, ক্লাস টেনে যখন পড়ি তখন আমি একটা সিম্পল একটা বাংলা সং, সিম্পল একটা ইংলিশ সং, খুব রেগুলার সংস যেগুলো সবাই শুনতো, ওই ধরনের একটা সং গিটারের কয়েকটা কর্ডে বাজানোর মতো ওই লেভেলের প্রফিসিয়েন্সি, তার চাইতে আরেকটু অ্যাডভান্স লেভেলের হুম। প্রফিসিয়েন্সি আমার হয়ে গেছিল। আমি আহ, তখন লিঙ্কিং পার্ক শুনতাম। সো আমি ক্লাস টেনে ওঠার পর আমার মিউজিকের টেস্টটা আরো চেঞ্জ হয়ে যায়, Okay. আরেকটু চেঞ্জ হয়। আমি যখন কলেজ ফার্স্ট ইয়ারের কাছাকাছি চলে আসি তখন আমার মিউজিকের টেস্ট এন্টায়ারলি চেঞ্জ হয়ে যায়, মানে হুম। আই ওয়াজ মোর ইনটু হেভি মেটাল, Metallica, ডেথ, মেটালিকা বলেন, আরো Iron এক্সট্রিম ডেথ Maiden. মেটাল বলেন, হুম। হ্যাঁ আয়রন মেডেল বলেন, মেটালিকা বলেন, সাইক্রপটিক বলেন, বিহিমথ বলেন, ল্যাম্ব অফ গড বলেন, প্যান্টেরা বলেন, মানে
I was more into very heavy form of music, and also I loved hard rock music. আমি ওই সময় মডার্ন হার্ড রকের ভিতরে আমি বেঞ্জামিন, সরি, মাই গড, আমি অনেকদিন মিউজিক করি না, হঠাৎ করে Yeah, আমার it's been a long. একটা খুব, yeah, it's been a long time. So like different bands were there, modern শুনতাম। আহ হঠাৎ করে ব্যান্ডের নামগুলো কেন জানি মনে করতে পারতেছি না, রক ব্যান্ডের নামগুলো যেগুলো হার্ড রক যেগুলো শুনতাম, That happens. হঠাৎ করে ব্রেন থেকে সরে গেল। বাট ওই সময় আই ওয়াজ মোর ইনটু সিদার শুনতাম, তারপর হচ্ছে 3 Days Grace শুনতাম, এখন মনে আসতেছে। সো হার্ড রক আর মেটালের ভিতরে আই ইউজ টু শাফল। সো এগুলো কলেজ কি ফার্স্ট ইয়ার্স, নিজে নিজে হ্যাঁ, শুনছেন নাকি সামওয়ান টোল্ড ইউ যে ভাই শুনে দেখ মজা লাগবে এরকম কিছু? সার্কেলের চেঞ্জ হয়। সো আমি প্রথমে এমন সার্কেলে চলতাম, আমি আর আমার কিবোর্ডিস্ট আমাদের ট্রান্সফরমেশনটা কিছুটা একসঙ্গে হয়েছিল। আচ্ছা। আমরা দুইজন ফার্স্টে লাইক লিঙ্কিং পার্ক দিয়ে স্টার্ট করি। লিঙ্কিং পার্ক ইজ অলসো মেটাল, বাট ওদের গানের ভিতরে তো একটা ব্যাপার আছে, দেয়ার ইজ দ্যাট হুম, মিক্সচার, যে কারণে ওরা মেটাল হইলেও নন মেটাল লিসনাররা ওদের গান পছন্দ করতো। ট্রু ট্রু। বাট পিওর মেটাল যেটা যেটা মানে যেটা ইউজুয়ালি লাইক রেগুলার লিসনাররা পছন্দ করে না মোস্ট অফ দ্য টাইম, ওই ধরনের সংগুলা আমার সার্কেলের পরিবর্তনের সাথে আমার ভিতরে আর আমার কিবোর্ডিস্টের ভিতরে চেঞ্জটা আসা স্টার্ট করে। আমার কিবোর্ডিস্টের ভিতরে চেঞ্জটা আমার আগে আসে, ওকে। দেন আমার ভিতরও আসে, অ্যান্ড দেন আই স্টার্টেড লিসনিং টু দোজ ব্যান্ডস, অ্যান্ড আমার পুরা মিউজিক্যাল সার্কেলটা চেঞ্জ হয়ে যায়। বিকজ ওই সময় আমাদের যে ভোকালিস্ট ছিল ওর সাথে মানে হি হ্যাড টু ডিপার্ট ফ্রম মিউজিক বিকজ অফ আদার রিজনস, ওর লাইফটা অন্য একটা টার্ন নেয়। কিবোর্ডিস্ট আর আমি উই স্টিক টুগেদার, বাট ও ডিফারেন্ট কিছু, ওর মিউজিকের টেস্টটা একটু ডিফারেন্ট হয়, সো ও একটু ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ডদের সাথে ইনভলভ হওয়া স্টার্ট করে। আর আমি অ্যাট দ্যাট টাইম আমি তখন আরেকটা সার্কেল পাই যাদের সাথে আমি পিওর হেভি মেটাল অ্যান্ড মেটাল কোর একটা জনরা আছে, হুম, ওই জনরাটার প্রতি আমার খুব আগ্রহ কাজ করা স্টার্ট করে। ফ্যান্টাস্টিক। ওই জনরার, ইয়াস, বেসিক্যালি লাইক বুলেট ফর মাই ভ্যালেন্টাইন প্রথম দিকে শুনছি, কিন্তু অ্যাজ আই লে ডাইং অ্যাট্রাক্টেড মি মোর, অ্যাজ আই লে ডাইং অ্যান্ড পরে আর অনেক অনেক ইয়ে আছে, ট্রিভিয়াম, ওগুলোর প্রতি আমার অ্যাট্রাকশনটা কাজ করে বেশি, সো আমি ওই দিকে যাওয়া স্টার্ট করি বেশি, কিন্তু ওইখানে কিবোর্ডের কাজ জাস্ট কম, ফর সো মাই পার্সোনাল ইন্টারেস্ট, আপনার অল্টারনেট রক কেমন লাগে? অল্টারনেটিভ রক আমার ভালো লাগতো। আসলে জনরা নামের সাথে না মিলাইতে ইউজ হয়ে যায়, বিকজ এত নাম হয়ে গেছে। আমি একটা ছেলের সাথে মিউজিক করতাম, হি ওয়াজ প্রবলি দ্য মোস্ট ট্যালেন্টেড মিউজিশিয়ান আই মেট ফর আ ভেরি লং টাইম। আমি আজকেও আসলে ওর মতন মিউজিশিয়ান আমাদের এই গ্রুপের ভিতরে আমি দেখি নাই। ওকে। ওর ও আমাকে বলতো এভাবে যে দোস্ত শোন, জনরা খালি তিনটাই আছে, ঠিক আছে, একটা হচ্ছে পপ, আর একটা হচ্ছে রক, আর একটা হচ্ছে মেটাল, আর কোনো জনরা নেই, সেভাবে বলতো আমাকে। সো সো মানে ও খুবই হাই থটের মানুষ, তো যাই হোক। তো এখন মানে ওয়েন ইট কামস টু মিউজিক আর কি, তো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে আই ওয়াজ মোর ইনটু অল্টারনেট রক বলতে পারেন, বা আমি বলবো যে মডার্ন হার্ড রকও বলতে পারেন হুম, আপনি। হুম। ওগুলা শুনতাম বেশি, আর হচ্ছে মেটাল কোর শুনতাম বেশি, আর রেগুলার হেভি মেটাল ব্যান্ডস গুলো শোনা হইতো আর কি। তো Okay. ওই সময় আমি আর কি ডিফারেন্ট একটা জনরাতে চলে যাই, সো তখন ওইদিকে আমার ফোকাস থাকে বেশি। তো ওই সময়টাতে আর কি ওই স্কুলের পোলাপানের মতো বা কলেজে যে একটু স্টাইল করে চলা, একটু ইউ ওয়ানা বি ইন আ ওয়ে দ্যাট অ্যাট্রাক্টস the 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 girls and stuff, Other এই gender. সমস্ত মাইন্ডসেট থেকে ওটা তখন আর আমার গুরুত্বে কাজ করে না, বিকজ ইট ওয়াজ অল অ্যাবাউট মিউজিক, আই লাভড এভরিথিং অ্যাবাউট ইট। সো দেন ভেরি সো ফোকাসড তখন মাইন্ডসেট আমি ওই টাইমে কমপ্লিটলি, মিউজিকই করবো এরকম কিছু। রাইট রাইট রাইট, আর যে কোনো কিছু করি নাই তা না, বাট আর 10 জনের সাথে যারা মিউজিক করবে দেখবেন ম্যাক্সিমাম মিউজিশিয়ানদের সাথে একটা ডিফারেন্স পাওয়া যাবে ওই স্টেজটাতে, সবসময় না, ওই স্টেজটাতে, যে তারা একটা সার্টেন টাইম মিউজিকের পিছনে খুব ইনভেস্টেড হয়ে যায়। সো দ্যাট ওয়াজ দ্যাট টাইম ফর মি অ্যাজ ওয়েল। সো একটা কমন মিথ আছে, ইফ ইউ আর এ মিউজিশিয়ান ইউ মাইট বি ইনটু আ লট অফ ড্রাগস। সো ইয়া, সো ইজ ইট ট্রু অর নট? সো এখন আমি যদি আজকে আগের মতো মিউজিশিয়ান হইতাম, আমি ডাইরেক্ট বলতাম না, এরকম কোনো কিছুই নাই, এরকম ব্যাপারই না। বাট দ্য অ্যান্সার ইজ মোর কমপ্লেক্স ভাই, দ্য অ্যান্সার ইজ মোর কমপ্লিকেটেড। সো ড্রাগস, সেক্স অ্যান্ড রক অ্যান্ড রোল, আমরা এই টার্মটা সবাই শুনছি, স্পেশালি যারা ওয়েস্টার্ন মিউজিক ফলো করতাম বা করি।
জিনিসটা হচ্ছে কি, যে সবাই করে না, ডেফিনেটলি ট্রু। একদম ক্লিন ইভেন সিগারেটও খায় না এরকমও আছে। হ্যাভ বাট ইউ এভার ট্রাইড? না, আমি মানে আহ, এটা এই লাইনে আমি যেতে চাচ্ছি না, এত ডিটেলসে আমি বলবো না এখন। ওকে, ওকে, বাট মানে আমি যদি সামারি করে বলি, সেটা হচ্ছে আই নেভার ওয়েন্ট টু ফার। ওকে। Alhamdulillah, I never went too far. But yes, I did experience some things, obviously. I did experience when you are in that place for a long time, there are some things you will get yourself involved in. এখন এটা সবাই করে না, বাট ম্যাক্সিমামই করে অকেশনাল হইলেও। And হুম, it doesn't have to be something like hard drugs, like একদম you're taking heroin or cocaine. No, it's like, যে হয়তো বা কখনো অকেশনালি অ্যালকোহল নিত না, সেও হয়তো বা নিছে। যে হয়তো বা অ্যাটলিস্ট সিগারেটটাও খাইতো না, তার সে হয়তো বা তার সব মিউজিশিয়ান ফ্রেন্ডদেরকে দেখে একটু হইলেও তার ভিতরে আগ্রহ কাজ হুম, করছে। যে হয়তো বা আম, একদম ক্লিন কোনো কিছুই করে না, সে হয়তো বা একবার হইলো মারিজুয়ানা টেস্ট করছে। সো ছোটখাটো হইলেও থাকে। এখন হ্যাঁ, কেউ কেউ বলে যে এটা আসলে কোনো ব্যাপার না। এখন আপনি যদি এটাকে ব্যাপার না মনে করেন, দেন ইটস ফাইন, আপনি কিছু হন নাই। বাট হ্যাঁ, মিউজিশিয়ান হইলে যে আপনি একটা হার্ডকোর ড্রাগ এডিক্ট হয়ে যাবেন, নো, দ্যাটস নট ট্রু। বাট দেয়ার আর সাম সাটেল ইনফ্লুয়েন্সেস, এটা আমি এখন হুম। বলবো, ভেরি আগের আমি হলে প্যাসিভ বলতাম না। ইনফ্লুয়েন্স। ভেরি প্যাসিভ ইনফ্লুয়েন্স, বিকজ আপনি আলটিমেটলি আপনার ফ্রেন্ডদেরকে ফলো করেন না, আপনি ওই হুম, মিউজিশিয়ান, আপনার ফেভারিট রাইট। গিটারিস্টকে ফলো করেন, আপনি ফেভারিট। এবং আমরা মানুষ কেমন, একটা মানে অনেকে বলবে যে আমি, সে জাস্ট তার গিটার তার প্লেইংটাকে আমি ফলো করতাম, তার পারফরমেন্সটাকে আমি ফলো করতাম। মানুষ এরকম হয় না। যেই কারণে আপনি দেখবেন এত বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে যায় যে, ফর এক্সাম্পল, পিপল হু আর সেলিব্রিটিজ, তাদের কি খালি মানুষ মুভি দেখে? মানুষ তাদের পার্সোনাল লাইফ ফলো করবে, কে কারে বিয়ে করলো, কে কি হুম, করলো না করলো, এভরিথিং। তাদের ওইগুলোর উপর একটা শোবিজ হয়ে যায়, তাই না? হুম, হুম, সো হুম, স্বাভাবিকভাবে একটা মিউজিশিয়ান, তার তো আইডল কোনো নায়ক নায়িকা না, তার আইডল হচ্ছে দোজ মিউজিশিয়ানস বেসিক্যালি। হুম, হুম, সো তাদের পার্সোনাল লাইফের অনেক ব্যাপারও অনেক মানুষকে অ্যাট্রাক্ট করে, এবং এটা অনেক সময় অনেককে ইনফ্লুয়েন্স করে। আগেন, আমি এটা বলবো না যে মিউজিক করার মানেই এরকম মানুষ হয়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নট ট্রু। যারা এই সেন্সে বলে যে মিউজিক করা মানে সে অ্যাডিক্ট অ্যান্ড স্টাফ লাইক দ্যাট, দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি। আমি ওই সার্কেলে ছিলাম, আমি দেখছি দ্যাট ইজ অবভিয়াসলি নট দ্য রিয়ালিটি। বাট এটার কোনো ইনফ্লুয়েন্স নাই, মিউজিকের মাধ্যমে কোনো এটার প্রতি ইনফ্লুয়েন্স হয় না, এটাও আবার আমি বলতে পারবো না। ইট কিছু জাস্ট আছে। পিপল হু ডিসাইড টু ডু দ্যাট, আইদার নিজের ইচ্ছা থেকে নাহলে ইনফ্লুয়েন্সড হয়ে, তাই তো? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইট পিপল হু ডিসাইডস টু ডু দ্যাট, আইদার ইনফ্লুয়েন্স মানে, বাট ইনফ্লুয়েন্সটা মিউজিকের সাইড থেকে একটু হলেও আসে, বিকজ দেয়ার আর দিস বিগ লেজেন্ডারি মিউজিশিয়ানস হু ডাইড অফ অ্যাডিকশন। দেয়ার আর বিগ মিউজিশিয়ানস যারা একদম খুব মানে একটা পার্সোনা ছিল তাদের, সেই পার্সোনাটা খুব ফলো করতো, পিপল ইউজ টু ফাইন্ড দ্যাট ভেরি ইন্টারেস্টিং। সো দেয়ার আর পিপল উইদিন মিউজিশিয়ান সার্কেলস হু ডিড গো টু দ্য ভেরি এন্ড। এবং আমাদের বাংলাদেশেই এমন আছে হুম, নন মিউজিশিয়ানদের ভিতরে, মানে আন্ডারগ্রাউন্ড সিনে বলেন বা ইয়ের ভিতরে বলেন, যাদের লাস্ট যাদের যাদের পাসিং আওয়ের একটা রিজন ছিল এগুলা। এটা এটা কোনো বড় নাম্বার অফ পিপলের না, বাট ছোট গ্রুপ হইলেও এরকম আছে বা ছিল, এটাও ফেলে দেওয়ার মতো কথা না, when এটাও I ফেলা was যাবে a না। musician, I used to hear one common line যে আহ, যখন মানুষ ড্রাগস করে মিউজিক করে তখন ওই ফিলটা ডিফারেন্ট হয়। ফর এক্সাম্পল, ইউ আর প্লেইং ইয়া, এ সোলো, লাইক ইউ আর এ গিটারিস্ট, আই ওয়াজ এ গিটারিস্ট টু। সো ওয়েন ইউ আর প্লেইং এ সোলো, সো ইফ ইউ আর হাই অর এনি আদার সাবস্টেন্স অন, তখন ওই সোলোর ফিলিংসটা আসে ডিফারেন্ট। সো এখন এত সেন্সিবল মাইন্ডে যখন আপনি চিন্তা করেন, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে ওইটা আপনার ট্যালেন্টকে সামহ ইনফ্লুয়েন্স করে? লাইক ইউ উইল বি প্লেয়িং দ্য পেন্টানিক টনিক স্কেল অ্যাকচুয়ালি। তো এটা ড্রাগস নেওয়া আর না নেওয়ার মাঝখানে ডিফার করার কথা কি? না না না, এটা আরো ড্রাগস টাগস এই সমস্ত জিনিসপত্র মিউজিশিয়ানদের স্কিলস কে আরো ডাল করে দেয়। রাইট। ইয়োর হ্যান্ডস ওয়ন্ট মুভ প্রপারলি, ইটস হুম, বাট লাইক ইফ ইউ টেক রিয়েলি হেভি ড্রাগস, দেয়ার আর সাম ড্রাগস দ্যাট ওই মোমেন্টে যতক্ষণ ইনফ্লুয়েন্সার থাকবেন মনে হবে যেন আমার হাত খুব ভালো কাজ করতেছে, বাট ইন হুম, রিয়ালিটি ইট ডাজন্ট হেল্প, এবং এটা বডির জন্য ক্ষতি হয়। এটা অ্যাজ এ মিউজিশিয়ানও কেউ আসলে মানে
এটা এই লাইনে যারা যায় অ্যাজ এ মিউজিশিয়ানও তারা আসলে সার্ভাইভ করতে পারে না এটা বেশিরভাগই। আলটিমেটলি নিজেরই ভালো লাগে, দ্যাটস ইট। ইয়া ট্রু, নিজেরই ভালো লাগে। আর কিছু মিউজিশিয়ান ছিল যারা স্টেজে উঠে এটা মানে তাদের অ্যাটিটিউডের মাধ্যমে শো করতো যে আই এম রাইট নাও ভেরি হাই, এবং ওকে, এইটা দেখলে যেটা হইতো সেটা হচ্ছে মানে মানুষের একটা পারসেপশন যে ওয়াও ইটস সো অসাম। সো সো কুল। দ্যাট আমি যখন ইনফ্লুয়েন্স, হ্যাঁ আমি যখন ইনফ্লুয়েন্সের কথা বলতেছিলাম আমি এগুলাই বলতেছিলাম যে রাইট, রাইট, ইনফ্লুয়েন্সটা ডিরেক্ট না বাট প্যাসিভ কিছু ইনফ্লুয়েন্স না রাইট। থাকে। আর এই ধরনের মিউজিক যারা ফলো করে যারা করে তাদের ভিতরে একটা বড় গ্রুপ, দে আর ভেরি ইয়াং, এবং তাদের ভিতরে এই মাইন্ডসেটটা ঢোকা, ইট ইজ সামথিং দ্যাট আই এম স্টনচলি অ্যাগেইনস্ট নাও টুডে। Okay. So ঠিক আছে, when সো you ইয়া were a musician, what was the peak level of happy moment in your life being a musician? What was the greatest thing আপনার music career you achieved? গ্রেটেস্ট থিং ছিল হচ্ছে আম, আমি দুইটার কথা বলি। একটা হচ্ছে আমি যে ব্যান্ডে ছিলাম ওই ব্যান্ডের ফার্স্ট অ্যালবাম। Okay. আরেকটা হচ্ছে তারও আগে, যেখানে আমি আমার ব্যান্ড নিয়ে একটা কম্পিটিশন ছিল, ব্যাটল অফ দ্য ব্যান্ডস, ওখানে কম্পিট করি। ওখানে আমাদের ব্যান্ড অ্যাওয়ার্ডেড হয় না, কিন্তু আমাদের ব্যান্ডের ড্রামার অ্যাওয়ার্ডেড হয় ফর দ্য বেস্ট ড্রামার। Okay. সো ওইটা খুব এনজয়েবল এবং খুব প্রাউড একটা মোমেন্ট ছিল, because he is a very close friend of mine and for all of us, so we were all happy for him, and also আমরাও চাই এরকম একটা স্টেজে পারফর্ম করছি। এবং ওইখানে হচ্ছে আর্ট সেলের লিঙ্কন ভাই ছিলেন ওয়ান অফ দ্য জাজেস, অ্যান্ড উনি আমাদের অনেক প্রশংসা করছিলেন। সো দ্যাট রিয়েলি ফেল্ট লাইক আমাদের পারফরমেন্সটা শেষ হওয়ার পর ওনার কমেন্ট ছিল যে ইট ওয়াজ আ হাই এনার্জি পারফরমেন্স, বিকজ 15 মিনিটের স্লটের ভিতরে পারফর্ম করতে হবে। Hmm. সব ব্যান্ডেরই 20 মিনিট 25 মিনিট সময় লাগতেছিল সাউন্ড সেট আপ করা, তারপর হচ্ছে বাজানো, বাট আমরা 15 মিনিটের ভিতরে আমাদের মানে ব্যান্ডের ব্যাপারটা এরকম ছিল যে, এখনো আছে আমি নাই ওখানে, বাট এরকম ব্যাপারটা এরকম যে সংস আর রিয়েলি ফাস্ট পেসড, এবং আমরা কম্পোজই করতাম ওভাবে, এবং এনার্জিটা ধরে রাখার চেষ্টা করতাম সবসময়, একটা হাইপার একটা এনার্জি লেভেল আমরা সবসময় উপরে রাখার চেষ্টা করতাম। এটা মেবি অ্যাজেলে ড্যাং শোনার কারণে, মানে এই ধরনের ব্যান্ডস, Hmm. মেটালকোর ব্যান্ড শোনার কারণে এই ইনফ্লুয়েন্সটা বেশি আসছে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আম, আমাদের পারফরমেন্স শেষ হওয়ার পর মানে লিঙ্কন ভাইয়ের প্রথম কমেন্ট ছিল যে হাই এনার্জি পারফরমেন্স, মানে একদম ইন দ্য ক্রাউড এনজয়েড ইট, এন্ড ইট ওয়াজ আ প্রাউড মোমেন্ট as a musician. That was a proud moment for me. Yeah. Okay. So now that comes to the part, what was your very depressing or upsetting moment in your music career, and when was it? My most depressing and upsetting moment মিউজিক ক্যারিয়ারে, আসলে আমি মিউজিক নিয়ে ডিপ্রেসড আপসেট হইনি আসলে এইভাবে। হ্যাঁ, লাগছে আমার প্লেইং স্কিল ইমপ্রুভ হচ্ছে না, একটা জায়গায় আটকায় গেছি, বা দেয়ার ওয়ার ডিফারেন্ট আপসেটিং মোমেন্ট, বাট মিউজিকের কারণে আমি ডিপ্রেসড হচ্ছি এরকম আমি ফিল করি নাই কখনো, যে মিউজিকের কারণে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, আর মিউজিকে একটা কিছু আমি অ্যাচিভ করতে পারি নাই দেখে আমি এখন খুব ডিপ্রেসড। হ্যাঁ, দু একটা শোতে খুব বাজে পারফরমেন্স হয়েছে অ্যান্ড ফেল্ট আপসেট, দ্যাট হ্যাপেন্ড, বাট ডিপ্রেশন যেটাকে বলে ওই রকম কোনো কিছু মিউজিকের থ্রুতে ডিরেক্টলি আসে নাই Okay. আর কি। So when did you quit being a musician? একদম totally. In 2023 all of a sudden, All of a sudden. Why is that? এটা বিষয়টা হচ্ছে যে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ডসরা Sorry ভাই, আমরা এই অনেক পার্টটা আরেকবার নিব। I just sneezed. শিওর, I couldn't নো control it. প্রবলেম ভাই। Okay. আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন হ্যাঁ, হচ্ছে এই পার্টটাতে, আচ্ছা এইখান থেকেই আসেন, এখান থেকে আসাটাই ভালো হবে। ঠিক Is আছে, there আবার something করেন। else you want to continue with? কোনো সমস্যা নাই কিন্তু। না 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 না, মানে এখানে আসার আগে আমি ভাবতেছিলাম, আচ্ছা না 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 ঠিক আছে, আপনি যেটা এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, Right. বলেন। Okay. So when did you actually quit being a musician? 2023, I think it was the mid 2023, I suddenly decided that no more. আমার Why- মানে why? আগে থেকেই আমি এটা নিয়ে চিন্তা করতেছিলাম, বাট সাডেনলি Why is the that? reason is, oh yeah, so the reason is actually uh
I decided to be more practicing as a Muslim than I was previously. That decision drove me to leave music, actually. ওকে, এটা তো হঠাৎ করে হয়নি যে আপনি একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠছেন অ্যান্ড ইউ ডিসাইডেড যে আমি আজকে থেকে একটা প্র্যাকটিসিং মুসলিম হব। Nah. সামথিং ওয়াজ ইনফ্লুয়েন্সিং ইউ অ্যাক্টিভলি অর প্যাসিভলি। সো ওই স্টোরিটা, হোয়াট ওয়াজ দ্য স্টোরি? Okay, so basically যেটা you're absolutely right যে এরকম ডিসিশন তো হঠাৎ করে আসে না। সো এটার স্টোরিটা বলতে গেলে আমার একটু রিওয়াইন্ড করে যাইতে হবে আমার বিয়ের আগের দিকে। সো ওকে। when I got married তার ঠিক কিছুদিন আগে থেকেই আই স্টার্টেড প্রেইং। আমি আমি আগেও প্রে করতাম, আমি প্র্যাকটিস থেকে বের হয়ে পাশে একটা মসজিদে যে নামাজ পড়ে আসা এরকম করতাম, কিন্তু ইট ওয়াজ নট রেগুলার, ইট ওয়াজ অন অ্যান্ড অফ। সো যেটা হয় সেটা হচ্ছে যে আমি ডিসাইড করি তখন থেকেই আমার বিয়ের ঠিক আগে দিয়ে আই স্টার্টেড প্রেইং। আমি যখন নামাজ পড়া স্টার্ট করি তখন যেটা হয় আমার এটা আমি ডিসাইড করি যে এবার আমি ধরে রাখবো, আমি ছাড়বো না। হুম। আমি ডিসাইড করি যে আমি নামাজ ধরছি ছাড়ছি অনেকবার এরকম করছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আমি ডিসাইড করি যে না, এটা আমি দিস ইজ সামথিং আই এম গোয়িং টু কন্টিনিউ। এইবার আমি এটাতে স্টিফ থাকবো। ওইটা থেকে স্টার্ট হয়। তারপরে আমি আদার সেন্সেও আই স্টার্টেড বিকামিং মোর অ্যান্ড মোর প্র্যাকটিসিং। আই গেস 2022 এর লাস্ট মাঝখান থেকে, আমার 2022 এর শুরুর থেকেই আমার এই মিউজিক আর আমার রিলিজিয়ন দুইটা বিষয় নিয়ে আমার কিছু কনফ্লিক্ট স্টার্ট হয়, কিছু ডাউটস স্টার্ট হয়। আম, ওইটা আরেকটু মানে আরো গভীর হয়ে যায় বা আরেকটু বেশি হয়ে যায় বাই দ্য টাইম 2023 চলে আসে। 2023-তে আমি আম, আমার ইউটিউবে যে সমস্ত ভিডিওস আমি দেখতাম, আমার মানে ইউটিউবটা ওপেন করলে আস্তে আস্তে আমার সাজেশন চেঞ্জ হওয়া স্টার্ট করে। আস্তে আস্তে আমার মানে ওই যে আমি নামাজে ফেরত যাওয়ার ডিসিশনটা নিই আর আমি প্রপারলি প্র্যাকটিসিং হওয়ার চেষ্টাটা স্টার্ট করি। এরপর থেকেই যেটা হয় যে যতই আমি প্র্যাকটিসিং হচ্ছিলাম ততই আমার রেগুলার দৈনন্দিন বিভিন্ন অ্যাক্টিভিটি আমার নিজের গায়ে কেমন জানি খোঁটা লাগতেছিল, নিজের ভিতরে একটু কেমন জানি পিঞ্চ করতেছিল যে ওকে। uh, মানে everything I started like, should I be doing this? And music is something that stayed with me for a long time in my life, ইউ and স্টার্ট I কোয়েশ্চেনিং ইয়োরসেলফ, ইয়োর enjoyed. ডিসিশনস, এরকম কিছু? Yes, yes, of course, yes. I started questioning my decision, and also there was that element of doubt, you know. আমি একটা পর্যায়ে যে মানে প্রথম দিকে আমার মনে হইতো যে আচ্ছা আমি ফাইন, আমি আমার প্রথম দিকে মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আই স্টার্টেড জাস্টিফাইং যে আচ্ছা আসলে কি মিউজিক নিষেধ করা আছে। এটা আপনি অনেক মিউজিশিয়ানদের মুখে শুনতে পাবেন, এই কথাটা খুব হুম। কমন যে আসলে কি হুম। ইসলামে বলা আছে এরকম কিছু। এইটা আমার আমার এই 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 ফেজটা আমার পার হয়। আমি নিজেকে কনভিন্স করার চেষ্টা করি যে সমস্যা নাই। তারপরের ফেজটা হচ্ছে আচ্ছা জাগ্গা থাক, দুনিয়ার কত মানুষ কত খারাপ কাজ করতেছে, আমি একটি মিউজিক করতেছি তাতে এমন কি হুম। হবে। হুম। এইটা যায় আরেকটা ফেজ। লাস্ট ফেজে যে আসে যে ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমি আমার সবকিছু তো আসলে চেঞ্জ করতে পারবো না, যেভাবে আছি থাকি। তো আমার এই প্র্যাকটিসিং লেভেলটা থেকে যখন প্র্যাকটিসিং লেভেলটা আরো এক ডিগ্রি উপরে উঠে যায় তখন আমি ডিসাইড করি আসলে আমি আর করতে পারতেছি না। আই মানে ফিল লাইক ইউ এ আর হিপোক্রেট টায়ার্ড এভরি অফ টাইম আই। অ্যানসারিং ইয়োরসেলফ, এই মিথ্যা অ্যান্সারগুলো দিয়ে দিয়ে যে না ইয়েস, ইটস ওকে, না ইটস ওকে, বাট ইউ গট টায়ার্ড, রাইট। রাইট? Yeah, I got tired of justifying to myself, and I also got, actually এটাই সবচেয়ে মেইন ব্যাপার ছিল না, I felt like I was being dishonest with myself. রাইট। তো আমি একটা তখন ফাইনালি আমি ডিসিশন নেই যে হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে মিউজিকটা ছাড়ছেন ঠিক আছে, আপনি আর কি কি জিনিস ঠিক করছেন। আমি আমার লাইফের অনেক কিছুই ঠিক করছি, কিন্তু আবার এখন অনেক কিছু ঠিক করতে পারিও নাই। সো আমি যেটা ফিল করছি যে মিউজিকটা ছাড়াটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, বিকজ এইটার সাথে আরো অনেক ইনফ্লুয়েন্স আসে। হ্যাঁ, হুম। তো আমি পরে ফাইনালি একদিন যেটা করি, একদিন আমি মানে কয়েকবার চিন্তা করছি ছেড়ে দিব, ছাড়ি নাই, কয়েকবার চিন্তা করব। আমার ব্যান্ডমেটস যারা তারা বুঝতে পারতেছিল যে ওর ভিতরে প্রবাবলি ওর মানে ও মনে হয় কোনো না কোনো একটা পয়েন্টে যাবে, এটা গেছে। তো আমি আমার ও, যে ইউ আর ড্রামার ছিল স্টিল তাকে ডুইং দ্য বলছিলাম যে মিউজিক উইথ দ্য ব্যান্ডস?
মানে তখন আর কি, ব্যাক আচ্ছা দেন। আচ্ছা, হ্যাঁ আই হ্যাঁ মিন, হ্যাঁ। হ্যাঁ মানে আমি 2023-তেও ব্যান্ডের সাথে আমার মিউজিক ছাড়ার আগ পর্যন্ত আমি আমার সেম ব্যান্ডের সাথে ছিলাম। অ্যাক্টিভলি মিউজিশিয়ান ছিলেন, শোজ করে বেড়াচ্ছিলেন, এরকম ফেস ছিল। ইয়াস, অ্যাবসলিউটলি, ওকে, একদম তাহলে মানে তো মোটামুটি শোজ, আপনার, রেকর্ডিং। হ্যাঁ, মিউজিক ক্যারিয়ারের মোটামুটি একটা পিকে ছিলেন আই গেস। পিকে, হ্যাঁ মানে পিক মানে আরো আগেই পিকে ওঠার পর ড্রপটা কখনোই হয়নি, আমরা চলতেছিলাম, রাইট? ওকে। সো জিনিসটা এরকম যে আমি মিউজিকে যে অ্যাক্টিভ আছি, আবার অ্যাট দ্য সেম টাইম আই এম ট্রাইং টু বি মোর প্র্যাকটিসিং, এই দুইটা জিনিস আসলে মানে মিশতেছিল না। হ্যাঁ, এই দুইটা জিনিস আসলে মানে মিক্স হচ্ছিল না। হ্যাঁ, মানে তো আপনি কোনোভাবেই একটা জাস্টিফাই পর্যায়ে আমি করতে পারতেছিলেন না। না, জাস্টিফাই করতে পারার পাশাপাশি কি এখানে আরো অনেক রিজন আছে, বললে অনেক কথা চলে আসবে, কিন্তু আমি যদি একটু সামারিটা আগে দিয়ে নেই, সামারিটা হচ্ছে এটাই যে মানে দুইটা জিনিস আসলে মিক্স হয় না। দেয়ার ইজ দিস প্লেস, আই ফরগট দ্য নেম, যেটা নিয়ে আমাদের কুরআনেও রাব্বুল আলামিনের একটা আয়াত আছে, যেখানে পানি, মানে দুইটা সাইডের যে পানি মিক্স হয় না, হুম দুইটা হুম মানে দুইটা দুই সাইডের সি এর যে পানি মিক্স হয় না, হুম। আম, ওই পার্টটার ওইরকম হয়ে গেছিল যে এই দুইটা আসলে মিক্স হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা। এবং কিছু মানুষ আছে সবকিছুকে খুব সুন্দর আলাদা আলাদা করে রাখতে পারে, আমিও রাখতে পারতাম, কিন্তু এই দুইটা জিনিসকে না আমি আলাদাও করতে পারতেছিলাম না। লাইক হুম আই হ্যাভ টু গো, মানে ইদার ডানে যাবো নাহলে বামে যাবো, ব্যাপারটা হুম আমার মাইন্ড আমাকে একটা পর্যায়ে বলা স্টার্ট করে যে তোমাকে একটা রাস্তা চুজ করতে হবে। হুম তখন ফাইনালি আমি ডিসাইড করি যে না, এভাবে আসলে হবে না, বিকজ তখন আর আমার মিউজিকটার এনজয়মেন্ট ছিল না। তো একটা পর্যায়ে যে একদিন আমি আমার অফিসে, তখন আমি যে অর্গানাইজেশনে ছিলাম, আমি জাস্ট একটা পর্যায়ে আমার আমার ওয়াইফও আমাকে একটা কথা একবার বলছিল যে আলো আর অন্ধকার একসাথে চলে না কখনো, এটা আমার ওয়াইফের একটা হুম। কমন কথা ছিল যে আলো আর অন্ধকার কখনো একসাথে থাকতে পারে না। সো আমি ওর সামনেও আমি কয়েকবার বলছিলাম যে দেখো, আমি যত নামাজ কালাম পড়ে বেসিক টুকু করি, কিন্তু আমি এইসব মানে পারবো না। আমার ওয়াইফ হাসতো, কিছু বলতো না। আমার ওয়াইফ বলতো যে দেখো তুমি, মানে আমাকে কোনো প্রেশারাইজ করতো না সে। তো মেবি শি অলসো ফেল্ট দ্যাট আই ওয়াজ অ্যাট সাম পয়েন্ট গোয়িং টু মেক দিস ডিসিশন, বাট এত সাডেনলি ডিসাইড করবো বুঝতে পারে নাই। তো হোয়াট আই ডিড ইজ, সাডেনলি আমি আমার অফিসে, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট আ লট, অ্যান্ড আই ডিসাইডেড টু রিপ দ্য ব্যান্ড-এইড অফ। আমি জাস্ট ডাইরেক্টলি বলে দিলাম আমার ব্যান্ডের যে চ্যাট গ্রুপ ছিল যে গাইজ, আই হ্যাভ টু কুইট, আই লাভ ইউ গাইজ আ লট, বাট দিস ইজ নট সামথিং আই এম এবল টু ডু এনিমোর। সো মানে এটা আমি বন্ধ করে দিচ্ছি। সো যদি কোনো, আমি জাস্ট ভদ্রতার খাতিরে বলছিলাম যে যদি কোনো আরেকটা গিটারিস্ট পাওয়ার আগে যদি কোনো শো হঠাৎ করে চলে আসে আমাকে বলিস, ওই শোটা আমি করে দিব তোদের সাথে, বাট তোরা অ্যাক্টিভলি গিটার খোঁজা স্টার্ট কর এবং রেকর্ডিং টেকর্ডিং অন্যান্য সব অ্যাক্টিভিটি থেকে আমাকে মানে একদম অ্যাবসেন্ট ধরে নে। হোয়াট ওয়াজ দেয়ার তো রিয়াকশন? দেয়ার রিয়াকশন ওয়াজ, দে মানে আমার ড্রামারকে আমি আগে একবার বলছিলাম যে দোস্ত এরকম আমার হইতে পারে, আমি একবার বলে ফেলছিলাম আমার ড্রামারকে মাসখানেক আগে। সো এবং ওরাও দেখতে পাচ্ছিল যে আই এম বিকামিং মোর প্র্যাকটিসিং, আই এম ট্রাইং নট টু মিস প্রেয়ার্স এন্ড স্টাফ লাইক দ্যাট, ইভেন ডিউরিং লাইভ শো অর ওয়াইল ইন প্র্যাকটিস। সো ওরাও বুঝতে পারতেছিল, বাট হঠাৎ করে যে একদিন বলছি এটা একটু হয়তো বা ওরা শক খাইছে, বাট দে ওয়ার নট কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড। তারা যে কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড ছিল এটা আমি মনে করি না, রাইট? So basically, what happened at that moment was that at that situation, আহ, তারা বলছে যে দোস্ত তুই কি আমাদের সাথে আরেকটা লাস্ট শো পারফর্ম করবি কিনা, টু সে গুড বাই এন্ড স্টাফ, লাইক তোকে আমরা একটা ফেয়ারওয়েল দিব একটা শোতে পারফর্ম করে, আমাদের সামনে শো আছে এন্ড এক্সেট্রা। আমি তখন বলে যে দোস্ত না, বিকজ আই এম নট গোয়িং টু এনজয় দ্যাট গুড বাই, আই এম হুম নট গোয়িং টু হুম এনজয় দ্যাট হুম ফেয়ারওয়েল, বিকজ আই ডোন্ট বিলিভ ইন দিস এনিমোর। হুম। So my friends were respectful, they understood, and ultimately that's how I got out আর কি। ওকে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি চ্যালেঞ্জিং ফর ইউ, বিকজ ওই টাইমে একটা স্টেবল পিক মুভমেন্ট চলতেছিল, সাডেন কিছু কোশ্চেনিং অ্যান্ড দেন একদম ধাপ করে কুইট করা। সো হোয়াট ওয়াজ ইউর মেন্টালিটি ব্যাক দেন, যে এত বড় একটা ডিসিশন, নিজেকে কনভিন্স করার প্যাটার্নটা কী ছিল? কনভিন্স আসলে আমি তো আমার নিজেকে করি নাই, কনভিন্স আসলে মানে আমি বিলিভ করি রব করছেন।
বিষয়টা হচ্ছে যে বিষয়টা কিরকম যে বিষয়টা কিরকম যে আম, আমার ভিতরে তো জিনিসটা হঠাৎ করে হয় নাই, হচ্ছে আমার অনেক হুম দিন ধরে, কিন্তু সব হুম চলতেছে আমার ভিতরে, হুম রাইট? সো চলতে চলতে একটা পর্যায়ে আই ডিসাইডেড যে না, মানে ইফ আই এম গোয়িং টু বি প্র্যাকটিসিং আই শুড বি মোর সিনসিয়ার ইন মাই ট্রায়াল, লাইক আই শুড ট্রাই মোর সিনসিয়ারলি, and I am not being sincere when I am doing music. It doesn't make হুম sense হুম because হুম especially the type of music that I'm doing, it doesn't go with the religion. I হুম mean, let's be brutally honest here. হুম It doesn't. So তখন একটা পর্যায়ে যে I just ওই দিনটাতে আমি আগে অনেক দিন ধরেই ভাবতেছিলাম, বাট ওই দিনটাতে আই জাস্ট ডিসাইডেড টু রিপ অফ দ্য ব্যান্ড-এইড, বিকজ আমি কি ফিল করব, কিভাবে নিজেকে কনভিন্স করব, আর এগুলো নিয়ে ভাবা যাবে না। আই জাস্ট হ্যাভ টু রিপ ইট অফ। আই জাস্ট নিউ দেন অ্যান্ড দেয়ার যে আমাকে এখনই ছাড়তে হবে, এটা আমার জন্য একটা ভালো ডিসিশন হবে। সো দেন আমি আর কি ওদেরকে জানাই দিই, and the guys I used to work with, those are good guys, so they understood and they সো were okay with it. They do didn't you try to convince me or actively anything. believe that your Rob, Allah subhanahu wa ta'ala, was guiding you to make that decision, and once আপনাকে বলছে যে টান কুইট করে এখন, সো হ্যাভ ইউ ফিল দ্যাট থিং? না, এটা আসলে ব্যাপারটা কি, এভরি পজিটিভ ডিরেকশন উই টেক, ইট ইজ আ গাইডেন্স ফ্রম আল্লাহ, হুম রাইট? এভরি পজিটিভ ডিসিশন, এভরি রাইট ডিসিশন উই মেক, ইট ইজ অলওয়েজ আ গাইডেন্স ফ্রম আল্লাহ। আই sometimes you feel that kind of spirituality, but at that moment for me, my মানে আমি একটু ডাল বলবো, আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবো অনেক সময় যে মেবি ইট ওয়াজন্ট হাই স্পিরিচুয়াল সিচুয়েশন অর সামথিং লাইক দ্যাট। ইট ওয়াজ অ্যাকচুয়ালি সামথিং দ্যাট, মানে স্পিরিচুয়ালের চেয়ে বেশি কি, আই ডিসাইডেড যে মানে ইট ওয়াজ নট অল জাস্ট স্পিরিচুয়াল, ইট ওয়াজ বিং, আই ফেল্ট লাইক এ হিপোক্রেট, আই ফেল্ট লাইক আই এম বিং ডিসঅনেস্ট উইথ মাই সেলফ, অ্যান্ড আই ডিসাইডেড যে না, দিস ইজ লাইক এখন আমি আর করবোই না, রাইট ঠিক আছে? অ্যান্ড ওই মোমেন্টে ছেড়ে দেওয়ার পরে, ডিসিশনটা নিয়ে সব বন্ধ করে দেওয়ার পরে, আই ফেল্ট ভেরি স্পিরিচুয়াল, লাইক একটা ভ্যাকিউম যেটা ফাঁকা হয়ে গেছিল, বিকজ দ্যাট আমি যে মিউজিক করতাম, ইট ইউজ টু হোল্ড আ বিগ পার্ট অফ মাই মাই হুম ইন্টারনাল, মাই ওয়ে অফ থিঙ্কিং, হুম মাই এভরিথিং অ্যাকচুয়ালি। সো ওই যে ভ্যাকিউমটা, ইমিডিয়েটলি সামথিং ফিল্ড ইট আপ। সো তখন আই ফেল্ট দ্যাট সেন্স যে আল্লাহ আমার জন্য সব সহজ করে দিচ্ছেন। সো ইয়া। হুম সো ওই টাইমে কি আপনি অফিসে এইচআর ব্যাকগ্রাউন্ডেই জবে একদম সদ্য ঢুকছেন, এরকম একটা টাইম ছিল, এরকম কিছু? হ্যাঁ, আমি এইচআরে জবে, ওই কোম্পানিতে আমি ঢুকছিলাম, মাসখানেক হয়ে গেছিল, একদম সদ্য না, মাসখানেক হয়ে গেছিল। আচ্ছা, সো হ্যাভ ইউ বিন প্ল্যানিং, যখন ফার্স্টে এইচআরে জবটা আপনি করছেন, আই হ্যাভ সিন ইউর প্রোফাইল, সো ওইখানে যখন এইচআরে জব করছেন, তো তখন কি আপনি ভাবছেন যে আমি এইচআরে কন্টিনিউ করবো? বিকজ এরপর আপনি হ্যাঁ, আরেকটা অফিসে একদম ডিরেক্টলি ব্যাক অফিস না, ডেটা রিলেটেড সামথিংয়ে আপনি জয়েন করছেন তখন, সো ট্রানজিশনটা কীরকম ছিল? ট্রানজিশনটা কিরকম ছিল, এটা হচ্ছে যে আমি একটা কোম্পানিতে জয়েন করি। জয়েন করার পর ওখানে আমি 1 বছরের মতো আই ওয়ার্ক দেয়ার, অ্যাবাউট এন ইয়ার, প্লাস মাইনাস, হুম হুম মাইনাস মানে 1 বছরের একটু কম হবে। হুম ওখান থেকে লিভ করার পর আমি ঢাকা ইউনিভার্সিটির এমবিএ তে ভর্তি হই, বাট কিছু প্রবলেমের কারণে আসলে আমার পড়াশোনাটা আমি কন্টিনিউ করতে পারি নাই। ওই এমবিএ তে থাকা অবস্থায় আই গট ইনটু দিস আদার জব, যেখানে আমি একটা ডিফারেন্ট ডিপার্টমেন্টে, অপারেশনস ডিপার্টমেন্টে কাজ শুরু করি। হুম কিন্তু সেখান থেকে যখন আমাকে আমাকে শিফট করে এইচআরে দেওয়া হয়, আমি রিকোয়েস্ট করেছিলাম যে যদি কোনো অপরচুনিটি থাকে, সো আই ওয়াজ লেটার শিফটেড টু এইচআর। অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট ওখানে ওয়ার্ক প্রেশারটা এত বেশি ছিল, এত এক্সটেন্সিভ ছিল, মানে আই ওয়াজ দ্য অনলি পার্সন ম্যানেজিং রিক্রুটমেন্ট দেয়ার, অ্যান্ড দ্যাটস আ বিপিও অর্গানাইজেশন। সো বিপিও অর্গানাইজেশনে ইউজুয়ালি যেটা হয়, রিক্রুটমেন্ট খুব ঘন ঘন হয়, হুম হুম এবং the organization was growing at that time. So I was hiring hundreds of people all on my own.
completely একলা. I didn't have a team to support me at that moment, but there were other people looking after different segments of HR. Sometimes they used to help me, but for the most part it was basically me myself. ওই সময় আসলে এমবিএ পড়াশোনাটা ধরে রাখা সম্ভব হয়নি আমার পক্ষে. আবার আমি এমবিএ তে ফোকাস করে জবটাও বাদ দিই নাই, বিকজ আমি বুঝতে পারতেছিলাম যে আমার ক্যারিয়ার গ্রোথের এটা একটা পয়েন্ট. এই পয়েন্টটা যদি আমি পার করতে পারি আমার গ্রোথ হবে, এবং সেটা হয়, আল্লাহর রাইট। রহমতে সেটা হয়. সো সেখান থেকে আমার ঢাকা ইউনিভার্সিটির এমবিএটা আমার মানে স্যাক্রিফাইস হয়ে যায়, আর পরে আর ঘুরে ফিরে ব্যাক করা হয়নি আসলে. ওকে, সো এই কোম্পানিতে আপনি এইচআরে বেশ অনেক বছর ছিলেন, দেন ইউ মুভ টু দ্য আদার কোম্পানি, তারপর আদার কোম্পানি, দেন ইউ ব্যাক টু দিস কোম্পানি এগেইন। সো এই জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই যে হোয়াট ওয়াজ ইউর মাইন্ডসেট অ্যাবাউট দিস থিংস অ্যান্ড এই শিফটিং সম্পর্কে একটু সো that's an interesting one. So basically আমি যখন ওই অর্গানাইজেশনটা ছেড়ে অন্য অর্গানাইজেশন, আমি একটা অর্গানাইজেশনে 4 বছরের মতো ছিলাম. ইয়া, সো তারপর ওইটাতে সেই আপনি অর্গানাইজেশন ডেপুটি থেকে, ম্যানেজার ছিলেন ইফ আই এম নট রং, রাইট? ওয়েন ইউ রাইট. কুইট। ইয়া, সো প্লিজ কন্টিনিউ। সো আমি এরপরে অ্যাজ আ ডেপুটি ম্যানেজার আরেকটা অর্গানাইজেশনে জয়েন করি. আহ সেখানে আমি আসলে ওই এনভায়রনমেন্টের সাথে প্রপারলি নিজেকে অ্যাডজাস্ট করতে পারি নাই. ওখানে একটু চ্যালেঞ্জ হচ্ছিল আমার. আম, আমি ওই সময়টাতে আমার একটা প্ল্যান ছিল নিজের একটা বিজনেস করার, একটা সার্ভিস বেসড বিজনেস করার. ওটা আমি সাকসেসফুলি, ওটাও তখন হয় না. বাট আমার ওই অর্গানাইজেশনটাতে আমার আসলে দ্যাট এনার্জি দ্যাট আই ফেল্ট ইন মাই প্রিভিয়াস অর্গানাইজেশন, দ্যাট এনার্জি ওয়াজ নট দেয়ার. ইট ফেল্ট ভেরি ডাল. So I wanted to do something a bit better. I wanted an organization where the growth opportunities are higher. So ultimately আমার ঘুরে ফিরে একটা টেক কোম্পানিতে ঢোকা হয়, যেটা পিওরলি একটা টেক কোম্পানি, like software services and other stuff related to it, like pure core IT. So ওখানে আমার কাজ করা হয়, ওখানেই আমি ছিলাম. বাট লেটার আই কেম ব্যাক টু মাই ফর্মার অর্গানাইজেশন. আই ওয়াজ অফার্ড ব্যাক মোর সিনিয়র রোল. সো দেন আই কেম ব্যাক হিয়ার আর কি. Acha. So the thing is, I have seen you since we are connected on LinkedIn for a very, very long time, as you are my hiring manager. ওই তখনকার যখন আপনি কোম্পানিতে ছিলেন, সো ইউ স্টার্টেড আ বিজনেস, একটু আগে যেটা বললেন যে সার্ভিস বেসড। সো ওয়াই ডু ইউ থিঙ্ক এটা আপনার শুরু করা দরকার ছিল অ্যান্ড ওয়াই ইউ শাট ইট ডাউন? সো যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আই ওয়ান্টেড টু স্টার্ট আ রিক্রুটমেন্ট কনসালটেন্সি. Like I wanted to become a freelance recruiter actually. রাইট। I wanted to leave corporate jobs and I wanted to be a freelance recruiter. And I did have a few clients lined up, 1 or 2 clients at the beginning, and I was talking to some other people as well. But those clients, তাদের মানে তাদের বিজনেসটাকে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়. So they really didn't need to hire anybody at that time. Later they decided to have their own HR. So কিছু কাজ আমি পেয়েও পাই নাই. এটা ছিল একটা. আরেকটা ব্যাপার হচ্ছে যে ইট ওয়াজ আ লার্নিং পিরিয়ড ফর মি. আমিও বুঝতে পারি যে এভাবে বিজনেস শুরু করা যায় না. যে সার্ভিসটা আরো অনেকগুলো মানুষ দিচ্ছে, সেখানে সেখানে একটা কম্পিটিটিভ মার্কেট আছে. সো কিভাবে আসলে এটা ডেভেলপ করতে হয়, বা এটার জন্য একটা ক্যাপিটাল বা কি কি দরকার, এই নলেজটা আরো বেশি দরকার আমার. এটা যখন আমি রিয়েলাইজ করি, তো আই ডিসাইডেড যে না, এখনই না, মেবি সামওয়্যার ডাউন দ্য লাইন, মেবি সামটাইম ইন ফিউচার হয়তো বা আবার ট্রাই করবো. ওকে, হোয়াট ইজ দ্য হার্ডেস্ট থিং আপনি বিজনেস করতে গিয়ে শিখছেন? হার্ডেস্ট থিং হচ্ছে মানে দ্য হার্ডেস্ট থিং ইজ দ্যাট the clients that you will have, uh like they like it's all about creating value for your clients. And when you yourself are confused যে আমি যে ভ্যালুটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ভ্যালুটা আসলে ক্লায়েন্টের লাগতেছে না, that was very hard for me. Because so তার মানে basically, তার মানে all this time I've been spending on this client, actually there is no value here, right? Because there is no value that I'm able to create for them. So understanding that your lack of knowledge, that your lack of understanding of the market, that was very hard hitting for me. And I realized, Jana, I have to gain more knowledge, then I can actually do something like that in the future. সো
সিন্স আপনার জবের স্টার্টিং জব অ্যান্ড এখন যে কোম্পানিতে আপনি আছেন, এই জার্নি এবং মাঝখানে আপনি একটা সার্ভিস বেস বিজনেস শুরু করছেন, এই পুরো জার্নির মধ্যে সবচেয়ে বড় ধাক্কা আপনি কবে খাইছেন? মনে হয়েছে যে এখান থেকে উঠা দাঁড়ানো আর সম্ভব না, আমি মনে হয় ঝামেলায় পড়ে গেছি, বাট ইভেনচুয়ালি ইউ গট আপ? ইজ দ্যার এনি মোমেন্ট এরকম ফিল হয়েছে? এরকম মোমেন্ট আমার আম, একবার আসছিল। সেটা হচ্ছে আমি যখন আমার ফার্স্ট জবটা ছেড়ে ঢাকা ইউনিভার্সিটিতে ইভিনিং এমবিএ শুরু করি, তখন আমার একটা পর্যায়ে যে মনে হয়, মানে 1 বছর যাওয়ার পর মনে হয় যে না, আই নিড টু হ্যাভ আ জব এট দ্য সেম টাইম। সো তখন আমার অপরচুনিটিস হচ্ছিল না। আই ওয়াজেন প্রথম দিকে আই ওয়াজেন্ট গেটিং আ লট অফ কলস, ইন্টারভিউ কলস, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড অফ অল, আমার এমবিএ স্টাডিজটাও খুব একটা ভালো তখনও যাচ্ছিল না, বিকজ আই ওয়াজ ফিলিং এ বিট ডিসঅরিয়েন্টেড। বিকজ আমি আগে থেকে যেহেতু আমার ফিউচারটা আসলে প্ল্যান করে রাখি নাই, আমি রোড ম্যাপ বানাই নিই নেই। সো সব মিলে আমি খুব ডিসঅরিয়েন্টেড ফিল করতাম, সো আমার স্টাডিজ, আমার জব নিয়ে। আর হচ্ছে আমি যখন ওই অর্গানাইজেশনটাতে জয়েন করি ইন দি অপারেশনস ডিপার্টমেন্ট, তখনও আমার মনে হচ্ছে আমি 1 বছর এক্সপিরিয়েন্স নেওয়ার পর আমি আবার ফ্রম দ্য স্ক্র্যাচ স্টার্ট করলাম। সো ইট ফেল্ট আ বিট উইয়ার্ড ফর মি। তো ওই সময়টা তো আমার একটু খারাপ লাগতো। অ্যান্ড ওখান থেকে কাম ব্যাকটা ওয়াজ অ্যামেজিং, আলহামদুলিল্লাহ। ওখান থেকে কাম ব্যাকটা ওয়াজ গ্রেট, বিকজ দ্য মোমেন্ট আই ওয়াজ শিফটেড টু এইচআর, I had the opportunity to work with a lot of stuff, and that gave me the opportunity to, ক্যারিয়ারকে অ্যাটলিস্ট একটা লাইনে আনার, একটা ট্র্যাকে লাইনে আনার। আনা। সো দেন ওইটা আর কি, দ্যাট ওয়াজ, আই উড সে দ্যাট ওয়াজ দ্য লোয়েস্ট পয়েন্ট আর কি। হাউ ইউ ম্যানেজড দোজ? কজ ওই টাইমে আপনার যে সিচুয়েশন মেন্টালি ছিল, ইট ওয়াজ ভেরি ডিজাস্টারাস। কজ এরকম একটা সিচুয়েশন যখন অ্যাকচুয়ালি বোঝা যায় না আমি কী করতেছি, কেন করতেছি, আমার সাথে কেন এরকম হচ্ছে, একটা খুবই মেন্টালি সাবকনশিয়াস একটা ট্রমা দেয়। সো এটা রাইট। একটা লং পিরিয়ড অফ টাইম থাকে, লেটস সে ফর এক্সাম্পল যদি 2 দিনও থাকে, অনেক বেশি বড় মনে হয় এই 2টা দিনও। সো ওই টাইমটা আপনার ইমোশনাল স্টেট কেমন ছিল? ইমোশনাল স্টেটটা খুবই বাজে ছিল। আই ফেল্ট ডিপ্রেসড। আমি একটা ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন বলি। হুম। আমার সবচেয়ে ডাউন মোমেন্ট যেটা, বা সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমি যদি বলি, আমি অ্যাকচুয়ালি এই অর্গানাইজেশনে অপারেশনস ডিপার্টমেন্টে জয়েন করার আগে একটা অর্গানাইজেশন আমি জয়েন করেছিলাম। ওই অর্গানাইজেশনটাতে আমি জয়েন করার লাইক 1 মাসের মাথায় এই জবটা আমাকে ছেড়ে দিতে হয়। মানে দ্যাট ওয়াজ আ হরেবল প্লেস। মানে এইচআর প্র্যাকটিস বলেন, কালচার বলেন, লাইক কোনো কিছুই আসলে, মানে আমি এখানে এরকম একটা ইয়াতে বলতেছি, একটা পডকাস্টে বলতেছি, বাট কোনোটাই পাতে নেওয়ার মতো ছিল না একদম। ওকে। এত ভয়াবহ ছিল। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, ওয়েন আই সেড দ্যাট আই ওয়ান্ট রিজাইন, ওখানকার যে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, ওনার কথা ছিল যে দেখো, একটা জবে চাইলেই ঢোকাও যায় না, আবার চাইলেই বেরো হওয়া যায় না। সো so that kind of a mafia line, it was like, তো ওই জবটা আমি একটা পর্যায়ে জাস্ট ছেড়ে দিই, আমি যাওয়া বন্ধ করে দিই, আমি বলে দিই যে ভাই আমি আসবো না, দ্যাটস জাস্ট ইট। ঠিক আছে? এবং হুম। ওখানে যে আমি জয়েন করেছিলাম, আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হয়নি। মানে ওখানে কোনো ফর্মাল স্ট্রাকচার ছিল না আসলে অর্গানাইজেশনটাতে। আবার ওটা কোনো স্টার্ট আপও ছিল না যে ফর্মাল স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করতে হবে। আবার মানে খুবই উইয়ার্ড একটা অবস্থা ছিল। সো ওইখান থেকে বের হয়ে আমি যেদিন চলে আসি, ডিসাইড করে আমি পরের দিন থেকে আর যাবো না, সেই দিন রাতে আমার মন মানসিক অবস্থা প্রচন্ড খারাপ ছিল। ওইটার পরে আমি হচ্ছে, এখানে একটা ফানি স্টোরি আছে। আমি যে অর্গানাইজেশনে জয়েন করি এরপরে অপারেশনস ডিপার্টমেন্টে, ওই অর্গানাইজেশন অ্যাকচুয়ালি আমাকে জব কনফার্মেশন কল দিয়েছিল আরো আগে। আমি রিজেক্ট করেছিলাম এই কোম্পানিতে জয়েন করার জন্য, যে অর্গানাইজেশনে আমার এই বাজে অভিজ্ঞতার কথা বললাম। হ্যাঁ। পরে আমি সেখান থেকে বেরোয় আসার পর আবারই অর্গানাইজেশনের জব অফারটা দেখতে পাই। এই বিপিও কোম্পানির একটা জব অফার না, একটা জব অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই। সেখানে আমি আবার অ্যাপ্লাই করি, আমাকে আবার ডাকা হয়। আমাকে তখন জিজ্ঞেস করা হয় যে আপনি কি এখন জয়েন, এবার কি আপনি জয়েন করবেন? আমি বলেছি যে ইয়াস, আমি করব জয়েন। তো দেন আর কি জয়েন করি, এবং এরপর থেকে আস্তে 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 আমার সবকিছু স্টেবল হওয়া শুরু করে, আমার ক্যারিয়ার স্টেবল হওয়া শুরু করে, আমার লাইফের অন্যান্য পার্টও স্টেবল হওয়া শুরু করে, এবং মিউজিকটাও তখন উঠতে থাকে আর কি। এমন একটা স্টেজে যাই সব মিলিয়ে। ওকে। সো লেটস সে ফর এক্সাম্পল, ডু ইউ ফিল যে আপনার লাইফে একটা মেন্টর দরকার ছিল কখনো, সো দ্যাট হি কুড গাইড ইউ বেটার? আশ্চর্য ব্যাপার কি, আমার কখনোই এটা ফিল হয় নাই, কেন জানি।
নেভার এভার ফেল্ট যে একজন যদি থাকতো যে আমাকে গাইড করতে পারতো, খুব ভালো হইতো? কেন জানি এই জিনিসটা, এই ফিলিংটা আমার আসে নাই। আমি মানে আমি আমার সাথে এই সেশনটা আপনার স্ট্রেঞ্জ যাবে, বিকজ আই অ্যাম লাইক দেয়ার আর সার্টেন থিংস লাইক, হ্যাঁ, লাইক ফর এক্সাম্পল এরকম হয়েছে যে আমি একটা অর্গানাইজেশনে কাজ করতেছি, যিনি আমার হেড অফ এইচআর সে অন্য একটা ফাংশন দেখতেছে, মেবি সে ফ্যাক্টরিতে কাজ করতেছে আর আমি কাজ করতেছি কর্পোরেট অফিসে। আমার এরকম মনে হয়েছে যে উনি যদি কর্পোরেট অফিসে থাকতো তাহলে আমি একটু গাইডলাইন্স পাইতাম, একটু মেন্টরশিপ ওকে, পাইতাম, একটু ওকে। ভালো হইতো। এই ধরনের ফিলিং ছিল, বাট এরকম কখনো মনে হয় নাই যে আচ্ছা আমি আমার হচ্ছে আমার একটা মেন্টর লাইফে থাকলে আমি হয়তো বা অনেক কিছু ভালো হইতো। হ্যাঁ, এরকম মনে হয় যে ইফ আই কুড গো ব্যাক ইন টাইম এন্ড টেল মাই সেলফ দ্যাট এই কাজগুলো করো না আর এই কাজগুলো করো, দ্যাট উড বি বেটার। আই সামটাইমস ফিল দ্যাট ওয়ে। বাট আমার আসলে কখনো ওইভাবে কখনো মনে হয় নাই যে আমার একজন মেন্টর লাইফ কোচ দরকার, বা আমার জেনারেলি আমার একজন মেন্টর দরকার যাকে আমি আমার লাইফের জন্য ফলো করবো, এটা আমার কখনোই মনে হয় নাই। আর এটা আমার এখন আরো মনে হয় না। সেটার কারণটা হচ্ছে আমি প্র্যাকটিসিং হওয়ার পর থেকে, আচ্ছা। বিকজ আমরা যারা প্র্যাকটিসিং আসলে নর্ম সিম্পলি পুট আমাদের রোল মডেল আমার রোল মডেল একজনই আছে, যেটা আর সব মুসলিমদেরও রোল মডেল, নামটা হুম, আমার বলার দরকার নেই, হুম, এভরিবডি নোজ। আর নর্মালি লাইফে রোল মডেল, বা আমি বলবো রোল মডেল না, আমি বলবো টিচার্স, আমি বলবো, আমি মেন্টরও বলবো না, আমি বলবো টিচার্স। হুম। হ্যাঁ, আই ডিড ফিল দ্য নেসেসিটি ফর having teachers for very specific things that I was pursuing at that specific time. Yeah, That was exactly. I there. was referring to that. So, like for আচ্ছা, example, if I am an uprising HR professional and you have almost 7 years of experience in HR background, so if you could mentor me, দেন আমার এই জার্নিটা যেটা আমি 1 বছর লাগবে আমার করতে, সেই জার্নিটা আমার হয়তো 6 মাস লাগে, বিকজ আই দেন উইল হ্যাভ স্কিলস, আই নো ওয়ের টু অ্যাপ্লাই, হাউ টু কমিউনিকেট, হাউ টু ম্যানেজ অ্যান্ড অল আদার থিংস, বিকজ ইউ আর মেন্টরিং মি টু বিকাম আ গ্রেটার ভার্সন অফ মাই সেলফ, রাইট? So that kind of mentor I was referring. yeah, that kind of mentor, I was very lucky. I actually had a lot of good mentors, you know. Yeah, I thought that your question was more from a philosophical perspective, right. but if it's about specific things like jobs, work, learning certain things, in that case, Alhamdulillah, I always had good mentors যারা আমাকে কাজগুলো শিখাইছে, Right, আমাকে right. বুঝাইছে, স্ট্র্যাটেজি কিভাবে বানাতে হয় বুঝিয়েছে। Mm-hmm. সো ওইটা ইভেন টুডে আই বিলিভ আই এম আন্ডার গুড মেন্টরশিপ। সো ইয়া, সো Yeah. ওইটার ফিল, ওইটা আমার অত বেশি ফিল হয় নাই, কারণটা হচ্ছে আমি আসলে চাওয়ার না চাইতেই পেয়ে গেছি। এটা রহমত আল্লাহর। তো আবার ওইখানে কোনো চ্যালেঞ্জ হয়নি আর কি। Right. Yeah. Have you ever found all on a sudden যাচ্ছে ঠিক আছে, হ্যাঁ এই স্কিলটা তো আমার মধ্যে আছে, আমি তো এর আগে কখনো এক্সপ্লোর করি নাই, আই ক্যান ডু দ্যাট? ওয়াজ দেয়ার এনি মোমেন্ট অর এনি স্কিল দ্যাট ইউ পার্টিকুলারলি ওয়ান্ট শেয়ার? উম, হ্যাঁ, আমার এরকম একটা স্কিল আছে, সেটা হচ্ছে এমপ্যাথি। আমি এটা আচ্ছা। বিশ্বাস করি। এটা আমার কাজে আসছে লাইফে, আমার ক্যারিয়ারে বিভিন্ন সময় এটা কাজে আসছে। বিভিন্ন সময় এটার কারণে আমার প্রবলেমও হয়েছে, অনেক প্রবলেমও পড়তে হয়েছে অনেক সময়, কিন্তু এটা আমার এক অনেক কাজে আসে। যে দেখা গেছে যে পিপল হু আর স্ট্রাগলিং, জাস্ট বিইং দেয়ার ফর দেম অ্যান্ড শোয়িং দেম, যে লাইক একটা হেল্পিং হ্যান্ড আগায় দেওয়া, তার প্রবলেমটা বুঝে তার সাথে কথা বলা, তাকে হেল্প করার চেষ্টা করা, এই ক্যাপাবিলিটিটা আমার ভিতরে ছিল। সো এইটা এটা যে একটা স্কিল, এটাও যে একটা স্কিল, এবং এটার জন্য যে অনেক মানুষের হেল্প হয়, নিজেরও হেল্প হয়, এটা আমার একটা লাইক ওয়াও ফ্যাক্টর ছিল। এটা আমার মানে ফেল্ট লাইক ওয়াও, ইট রিয়েলি হেল্পস নট অনলি দ্য আদার পার্সন বাট অলসো মি মাইসেলফ। ওকে, এই পার্টে একটা পার্সোনাল কোশ্চেন করব, সেটা হচ্ছে এই যে আপনার থ্রু আউট দ্য ক্যারিয়ার ফ্রম অ্যাভারেজ কিড টু নাও এইচআর প্রফেশনাল, এই পুরো জার্নিতে ইউর ফ্যামিলি প্লেড অর ডিডেন্ট প্লে গুড রোল অর ব্যাড রোল, এগুলোতে যাব না, হোয়াট ওয়ার ইউর ফ্যামিলিজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইউ? ওয়াজ ইট গুড, ওয়াজ ইট ব্যাড, আর হাউ ওয়াজ ইট, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। সো
family is, it's like a backbone or not. It's like that shade, you know, your parents, they're like this shade over you, and you don't really realize, you don't we don't really realize the value of this shade, as long as we are not walking out exposing ourselves to the sun. হ্যাঁ, জিনিসটা হচ্ছে এরকম যে ছায়ার মতন থাকে ওনারা, এখান থেকে বের হলে বোঝা যায় আসলে। সো ওনাদের কন্ট্রিবিউশন ইজ হিউজ, ওনাদের কন্ট্রিবিউশন ইজ হিউজ। লাইক if I never had to worry যে আমি যদি এখন এখানে সাকসেসফুল না হই আমার কি হবে, এই ওয়ারিটা আমার লাইফের অনেক লম্বা একটা সময় পর্যন্ত করতে হয় নাই, বিকজ অফ মাই প্যারেন্টস। এইটাই আমি বলবো মোর দেন এনাফ অফ সাপোর্ট বলেন, কন্ট্রিবিউশন বলেন, এইটাই, দিস ইটসেলফ ইজ মোর দেন সাফিসিয়েন্ট আমি বলবো। And yeah, talk about my family. My mom is somebody I can talk to, I can share things with. I shared everything with her. I used to share everything with her. I still do. And my dad and my sibling and whatever, what other, like all the other members in my family, I try to have an open relationship, open communication with them. I am mostly a very ক্লিয়ার কাট কমিউনিকেটর, সরাসরি বলি যেটাই বলার। সো যেটা হয় সেটা হচ্ছে যে আমার ফ্যামিলির কন্ট্রিবিউশন ওয়াজ হিউজ, মানে মেন্টাল সাপোর্টের জায়গা থেকে, মানে আবার ফাইন্যান্সিয়াল সাপোর্টের জায়গা থেকে, কোনো জায়গা থেকেই মানে কন্ট্রিবিউশনের কোনো কমতি ছিল না আমি বলবো। এভরি টাইম, দ্যাটস এ রিয়েলি নাইস থিং। অ্যান্ড ইউর ওয়াইফ ইজ ভেরি সাপোর্টিভ, আপনি অনেক আগেই মেনশন করছেন, সো এটার কোয়েশ্চেন না করলাম। সো Yes. since you are HR professional manager actually, so you get to deal with a lot of CVs, lot of candidates and all other things, so it might be a crap, it might be a jam in somewhere else. Tell me, when is the biggest red flag you saw or you see or you will see in a recruitment process of a candidate? Biggest সো red flag of দ্য বিগেস্ট, আমি বলবো, অনেকেই বলবে যে একটা ডিসঅর্গানাইজ সিভি, প্রপার ফরম্যাট নাই, ইনফরমেশন ঠিক মতো দেওয়া নাই, এগুলা কিচ্ছু না। দ্য বিগেস্ট রেড ফ্ল্যাগ ইজ when I have posted a job advert that requires entry level candidates, freshers or somebody who has maybe some experience, ওইখানে 10 years experience একটা মানুষ অ্যাপ্লাই করে বসে আছে, দ্যাটস দ্য বিগেস্ট রেড ফ্ল্যাগ আমি বলবো। দ্যাটস দ্য বিগেস্ট রেড ফ্ল্যাগ। আসলে হয়। লাইক dude, did you not? হ্যাঁ, এবং খুব অহরহ হয়, বিকজ স্পেশালি বিডি জবস যে প্ল্যাটফর্মটা আছে, ক্যান্ডিডেটরা জাস্ট সার্চ দেয়, অনেকে আছে যে কি কি ওপেনিং আছে, প্রত্যেকটাতে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করে যেতে থাকে। মানে জবটা জাস্ট একটা ট্যাবে ওপেন করে অ্যাপ্লাই অনলাইন, পরের ট্যাবটা ওপেন করে অ্যাপ্লাই অনলাইন, এরকম করতে থাকে আই থিঙ্ক। বিকজ আবার এরকমও পাওয়া গেছে যে আপনি চাচ্ছেন যে একজন, ধরেন ফর এক্সাম্পল, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করার জন্য জব অ্যাডভার্ট দিয়েছি, ওখানে অ্যাপ্লাই করেছে 10 ইয়ার্স এক্সপেরিয়েন্সড একজন বিবিএ গ্র্যাজুয়েট, যে বিজনেসেই কাজ করতেছে অনেক লম্বা সময় ধরে। লাইক আই ওয়াজ লাইক Wait. আপনার কম্পিউটার কি নিজে নিজে অ্যাপ্লাই করে দেয় আপনার পক্ষ থেকে? দিস ইজ দ্য বিগেস্ট রেড ফ্ল্যাগ আই হ্যাভ সিন। মানে মানে আমি একটা জবে অ্যাপ্লাই করতেছি অ্যান্ড উইথ মাই 10 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আই এম অলরেডি ম্যাচিওর্ড ইন দিস ফিল্ড, হাউ ক্যান আই মিস দ্যাট? ইয়া, সো এটা মিস হওয়ার কারণটা হচ্ছে, মানে সাম পিপল থিঙ্ক যে আমি জাস্ট অ্যাপ্লাই করে রাখি, আমি যদি 50টা জায়গায় অ্যাপ্লাই করি আমাকে 5টা জায়গা হলেও তো ডাকবে, কিন্তু ওই 50টা জায়গা কোন 50টা জায়গা ওইটা আর কি ইভ্যালুয়েট করার প্রসেসটা নাই কিছু মানুষের। তো এখন এটা কমে গেছে, এখন পিপল আর ক্যান্ডিডেটস আর মোর কশাস ইন দ্য মার্কেট, দে আর মোর কোম্পানির ব্যাপারে রিসার্চ করে, থিংস আর চেঞ্জিং, পিপল আর ইমপ্রুভিং, ক্যান্ডিডেটস ইন দ্য মার্কেট দে আর ইমপ্রুভিং। দেয়ার ইজ এ মিম লাইক একটা কোম্পানি 30 বছরের এক্সপিরিয়েন্স চায় যখন একটা ছেলের বয়সই 22। এটা হচ্ছে এই রাইট,
এই কোম্পানিগুলো হচ্ছে ওই ক্যান্ডিডেটদের জন্য সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ। সো আপনি যদি এখন একটা ক্যান্ডিডেটকে যে ক্যান্ডিডেটকে নিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন That's a যে very একটা well জব put of thing. অ্যাডভার্টাইজমেন্টের সবচেয়ে বড় যে একটা কোম্পানির একটা কোন জব অ্যাডভার্টাইজমেন্টটা আপনার জন্য সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ, আই থিঙ্ক সেই ক্যান্ডিডেট একই কথা বলবে যে ও মানে হচ্ছে 30 এই বছর এক্সপিরিয়েন্স কোম্পানিগুলোর চাই। এই ক্যান্ডিডেটদের একসাথে বসায় দেওয়া উচিত, ইউ গেস টু ডিসাইড যে তোমরা একসাথে কতদিন চলবে। ওদের দুই গ্রুপের হাতে লাঠি ধরাই দিয়ে বলা উচিত ফাইট, আর কিচ্ছু না। একজন আর একজনের উপর যা ঝাল ধরার ওখানেই ছাড়বে। ওকে, সো ভাই, লট অফ গ্র্যাজুয়েটস আর দেয়ার ইন মার্কেট, ওয়াই ডু ইউ থিঙ্ক ইয়া যে মানুষ জবে অ্যাপ্লাই করতেছে, সিভি ভ্যারিয়েবল সাবজেক্টিভ, মেইলিংটা ভ্যারিয়েবল সাবজেক্টিভ, স্টিল ধরেন 100 জন মানুষের মধ্যে 100 জন ফ্রেশারের মধ্যে, টু বি ভেরি স্পেসিফিক, 60 জন যদি প্রপারলি অ্যাপ্লাই করে তো জব পায় না কেন তারা? ওয়াই ডু ইউ থিঙ্ক ফ্রেশাররা কেন জব পায় না আচ্ছা, প্রপারলি অ্যাপ্লাই করে পরেও? কিছুদিন আগে আমি একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম ওয়ার আই ওয়াজ গেস্ট স্পিকার দেয়ার। দ্য সেম কোয়েশ্চেন, দ্য ভেরি সেম কোয়েশ্চেন ওয়াজ আস্কড টু মি। সো বেসিক্যালি এখানে অনেকগুলা ফ্যাক্টর আছে। হ্যাঁ, ওখানে আমি কথা বলার সময় বলেছিলাম যে আমরা খালি সেই টপিকগুলো নিয়ে কথা বলবো যেগুলো আমাদের ইনফ্লুয়েন্সের ভিতরে, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। বাট হাউএভার, ইন দিস পডকাস্ট আই উইল বি টকিং অ্যাবাউট বোথ। হুম সো ক্যান্ডিডেটদের যেই প্রবলেমগুলো থাকে বা যেই চ্যালেঞ্জগুলো থাকে, প্রপারলি অ্যাপ্লাই করলেও ওদের সিভিতে বা ওদের স্কিলসে যে গ্যাপগুলো থাকে, সেগুলো নিয়ে কথা আমরা অহরহ শুনি। কিন্তু কোম্পানি নিয়ে কথাও আমরা অহরহ শুনি, কিন্তু আহ, অনেক সময় কোম্পানি নিয়ে কথা বলতে গেলে অনেকে আসলে পিপল ডোন্ট ওয়ান্ট সে এনিথিং বিকজ দে ফিয়ার দ্যাট দ্য কর্পোরেট ওয়ার্ল্ড or employers or recruiters will see me negatively. But I guess that I need it's time people speak up. So একটা জিনিস যেটা সেটা হচ্ছে একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে কোম্পানিগুলোর সাইড থেকে যে চ্যালেঞ্জগুলো থাকে আমি সেগুলো আগে বলবো দিস টাইম। ফার্স্ট অফ অল, কোম্পানিগুলো আসলে মানে অর্গানাইজেশনস অফটেন মানে দে ডিসাইড দ্যাট দে আর গোয়িং টু হায়ার সামবডি, বাট আলটিমেটলি হায়ারিংটাই হয় না। এই ধরনের ঘটনা অনেক বেশি থাকে। হুম দেখা যায় ফর এক্সাম্পল একটা অর্গানাইজেশন ডিসাইড করলো যে আমি এই ডিপার্টমেন্টে আমি এই কয়েকজন মানুষকে হায়ার করব। এই ডিসিশনটা যখন নেওয়া হয়েছে, এই ডিসিশনটার পিছনে কোনো প্ল্যানিং ছিল না। এই ডিসিশনটার পিছনে কোনো ফাউন্ডেশনাল কিছু ছিল না। আচ্ছা ঠিক আছে, ফাইন, ওয়াই ডু আই নিড দিস পারসন? ঠিক আছে, ওয়াই ডু আই নিড টু হায়ার সামবডি ফর দিস পার্টিকুলার রোল? হোয়ারাস তারা জব অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করে, তারা আম, কিছু সিভিও শর্টলিস্ট করে সব জায়গায় ক্যাম্পেইন করে বসে আছে, কিছু মানুষকে ইন্টারভিউ নিয়েও বসে আছে। এরপরে তারা দেখা যায় যে ওই পজিশনটাতে আর হায়ার করছেই না, অথবা হায়ার করলেও হায়ারটা করছে কয়েক মাস পরে যে। সো ওই ক্যান্ডিডেট অ্যাট দ্যাট টাইম, ওই ব্যাচে যে কয়েকজন ক্যান্ডিডেট অ্যাসেসমেন্ট প্রসেসের ভিতর দিয়ে গেছে বা অ্যাপ্লাই করেছে, ওরা ধরে নিচ্ছে যে আমাকে তো আর ডাকলো না। এখন ক্যান্ডিডেটদের তখন যেটা হয়, স্পেশালি যদি সে ফ্রেশার হয়, তাদের কনফিডেন্সে জিনিসটা খুবই নেগেটিভলি ইম্প্যাক্ট হুম করে। হুম রাইট। যে আসলে মেবি আই এম নট capable enough, maybe I'm not good enough. So ultimately it creates a very negative impact on the candidates, especially younger candidates. So this is a horrible thing. Number one, before posting a job advert, we should have a clear picture যে আসলেই are we planning to hire for this role or not. আর অনেক অর্গানাইজেশন আছে যেখানে ওরা অনেক সময় ট্যালেন্ট পাইপলাইনের কারণে জব পোস্ট করে, যে দে ডু নট হ্যাভ এনি ইমিডিয়েট প্ল্যান ফর হায়ারিং এনিবডি, বাট দে উইল হ্যাভ হায়ারিং ভ্যাকেন্সিজ ওপেনিং আপ ইন দ্য ফিউচার। সো তারা আগে থেকেই ইন্টারভিউ প্রসেস করে রাখে। কিন্তু সেটা আপনি করতে পারেন অ্যাজ অ্যান অর্গানাইজেশন, কোনো অসুবিধা নাই। বাট সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের সাথে ব্যাপারটা আসলে ওপেন থাকা উচিত যে হ্যাঁ আসলে উই আর ইন্টারভিউইং ইউ ফর দিস রিজন, আমাদের ভ্যাকেন্সি ফিউচারে আসবে বলে আমরা উই আর প্রেডিক্টিং, এবং দের ইজ আ হাই পসিবিলিটি ফর ইট। However, we are conducting interviews ahead of time because আমাদের জয়নিং টাইমলাইনটা হয়তো বা শর্ট থাকবে, খুব কুইকলি জয়েন করতে হবে, সামথিং লাইক দ্যাট। সো এই জায়গাটাতে অর্গানাইজেশনস অফটেন, and then there is this other problem.
Another big problem is the hiring managers. There is a difference between a hiring manager and an HR manager. HR manager is someone who facilitates the hiring. Hiring manager is that person যার টিমে হায়ারিংটা হচ্ছে, ঠিক আছে, যার টিমে নিউ হায়ার গুলো কাজ করবে। সো হায়ারিং ম্যানেজারদের কিছু প্যাটার্ন আমি খেয়াল করেছি সব অর্গানাইজেশনেই। ফর এক্সাম্পল, আপনি যখন একটা পজিশনের জন্য হায়ার করবেন, আপনার আগে আউটলাইন করতে হবে বা আপনার আগে চিন্তা করতে হবে আপনি যাকে হায়ার করবেন তার কি কি স্কিল থাকবে, তার অ্যাট্রিবিউটস কি কি থাকবে, তার কি কি এক্সপিরিয়েন্স থাকবে, হোয়াট এভার আপনার কি দরকার সেটা আপনাকে আগে বুঝে নিতে হবে, রাইট? তারপরে আপনি ইন্টারভিউ করে আপনি ডিসিশনে আসবেন, আপনি হায়ার করবেন। হায়ারিং ম্যানেজারদের ব্যাপারটা হচ্ছে এরকম যে 5টা ক্যান্ডিডেট আমি ইন্টারভিউ করলাম, সেখান থেকে আমার একজনকে খুব ভালো লাগছে, কিন্তু আমি আরো কিছু ক্যান্ডিডেট এক্সপ্লোর করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রিক্রুটার আপনার জন্য আরো 5টা ক্যান্ডিডেট নিয়ে আসলো। ওই 5টা ক্যান্ডিডেটের কাউকেই তো আমার ফার্স্ট যে ক্যান্ডিডেটকে পছন্দ হয়েছে তার মতো তো ভালো তো আমার কাউকেই লাগলো না। তো হ্যাঁ, তো তাহলে এখন ফার্স্ট ক্যান্ডিডেটকে হায়ার করেন। না, আমি আসলে আরো দেখতে চাচ্ছি। এই একটা মানে I have worked in an organization where, you know, they literally treat hiring like they have went for shopping or something. তারা কোনো শপিং এ গেছে শপিং করতে, যে আমার 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 এইটা ভাল লাগতেছে না, আমার এইটা ভাল লাগতেছে। ফার্স্ট অফ অল, এটার জন্য আসলে অর্গানাইজেশনের টপ ম্যানেজমেন্টের খুবই স্ট্রিক্ট হওয়া উচিত আমি বলবো। যে ফার্স্ট অফ অল হায়ারিং, অনেক অর্গানাইজেশন আছে যেখানে হায়ারিং এর আগে বাজেট অ্যাপ্রুভটা, মানে বাজেটটা আছে কিনা, এই বাজেটটা কতটুকু বাজেট দরকার, এটার স্যালারি রেঞ্জ কত হবে, এই ডিসিশনটা টপ ম্যানেজমেন্ট থেকে প্রপারলি অ্যাপ্রুভ হয়ে আসার পর হায়ারিংটা হওয়া দরকার। টপ ম্যানেজমেন্টকে জাস্ট আমি বললাম যে আমার টিমে 2জন লোক লাগবে, টপ ম্যানেজমেন্ট জাস্ট মুখে মুখে হ্যাঁ বলে দিল, আমি জব অ্যাডভার্টাইজমেন্ট করলাম, 10জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিলাম, পরে কেউ হায়ার হলো না, আমি আমার সময় নষ্ট করলাম, আমি এই মানুষগুলোরও সময় নষ্ট করলাম। সো these are some of the issues that I would say it's rampant in many organizations. It's rampant. Just কারণ ছাড়া, and there are some organizations যারা just প্রমোশনের জন্য মার্কেটে নিজেদের ব্র্যান্ড ভ্যালুটা মার্কেটে মানে উপস্থাপন করার জন্য, বা তারা যে এক্সিস্ট করে তাদের ক্লায়েন্টদের সামনে শো করার জন্য অনেকে আছে জব অ্যাডভার্টাইজমেন্ট ছেড়ে রাখে ফর নো রিজন, ফর অ্যাবসলিউটলি নো রিজন, জাস্ট নিজেদের প্রমোশনের জন্য। প্রমোশন হোক বা আপনি যেসব পয়েন্টগুলো আইডেন্টিফাই করলেন, উইচ আর ভেরি ফ্যান্টাস্টিক পয়েন্ট, আই বিলিভ এগুলা করে তারা কতটুকু আউটকাম পাচ্ছে আই ডোন্ট নো, বাট যারা অ্যাপ্লাই করতেছে দে আর নিডি। লাইক আমি একজন ফ্রেশার ফর এক্সাম্পল, আই নিড আ জব, আই নিড অ্যাটলিস্ট আ ইন্টার্নশিপ টু প্রুভ মাইসেলফ, রাইট? সো আমি যখন একটা জায়গায় অ্যাপ্লাই করবো, 2টা জায়গায় অ্যাপ্লাই করবো, 3টে জায়গায়, আমি যখন দেখবো যে এই 3টা কোম্পানির এই 3টা ডিফারেন্ট জিনিস চলতেছে, আমার মেন্টাল কন্ডিশনটা কী হবে, কারেক্ট? সো আই বিলিভ দ্যাট ইজ এ ভেরি ক্রুয়েল থিং টু ডু উইথ দ্য ফ্রেশার্স। Yes, very, and also with experienced people as well, because of course আরেকটা মজার জিনিস দেখবেন, কিছু অর্গানাইজেশনে তাদের নিজেদের ATS থাকে, তাদের নিজেদের অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম থাকে, সেখানে অ্যাপ্লাই করার জন্য লম্বা একটা মানে প্রসেস, মানে অনেক ইনফরমেশন দিতে হবে, অনেক ডকুমেন্টস আপলোড করতে হবে। ইফ ইউ আর রিয়েলি হায়ারিং দেন ইটস ফাইন, but if you are not really hiring, then torturing the candidate, going through, uploading all these documents, their picture, and কিছু অর্গানাইজেশন এমনও আছে যে অ্যাপ্লাই করার সময় আপনাকে একটা টেস্ট দিতে হবে। All that is fine and dandy as long as you're actually hiring, as long as you're actually checking their results, as long as you're actually checking their applications. So এইটা হচ্ছে অর্গানাইজেশনের নেগেটিভ সাইড আমি বললাম। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ক্যান্ডিডেটদের সাইডটা আমি আর এখন বলতেছি না, ক্যান্ডিডেটদের যে প্রবলেমগুলো বা তাদের যে উইকনেসগুলো আমি বলবো, সেগুলো নিয়ে আসলে অহরহ কথা হয়, সেগুলো নিয়ে আসলে আর নতুন করে বলার কিছু নাই আমি বলবো। বাট আরেকটা থার্ড ফ্যাক্টর আছে, থার্ড ফ্যাক্টরটা হচ্ছে সিচুয়েশন। সো আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, আমি আপনাকে একটা ভেরি সিম্পল একটা এক্সাম্পল যদি আমি আপনাকে দিই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল মনে করেন আপনার টিমে আপনি একজন এসিও স্পেশালিস্ট হায়ার করবেন, রাইট? ফর এক্সাম্পল মনে করেন, এখন আপনি সেটার জন্য কয়জনকে ম্যাক্সিমাম ইন্টারভিউ করতে আপনি মনে করেন যে আপনার ইন্টারভিউ করা লাগবে?
ম্যাক্সিমাম কয়জনকে ইন্টারভিউ করা লাগতে পারে চিন্তা করে দেখেন তো। আগে তো বেসিক সিভি স্ক্রিনিং করবো, ওইখান থেকে আই বিলিভ 15 জন বা 10 জন হলে মোর দেন এনাফ, যদি আমি রাইট সিভি বের করতে আচ্ছা পারি, রাইট? আচ্ছা, এখন মনে করেন আপনি রাইট সিভি পাইছেন 300-400-র উপরে, আপনি কি এখন 300-400 জনকে ইন্টারভিউ করবেন একটা না, ভ্যাকেন্সি ফিল করার জন্য? না, এটা টাফ। সো দিস ইজ আ সিচুয়েশনাল থিং। এটা যে দেখা যায় যে ক্যান্ডিডেট সবাই ভালো, ওরা সবাই ভালো, ওরা সবাই প্রপারলি অ্যাপ্লাই করেছে, ওদের অল অফ দেয়ার সিভিজ লুক গ্রেট, ওদের রেলেভেন্ট এক্সপিরিয়েন্সও আছে, অথবা ফ্রেশার হইলে আমার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড দরকার, স্কিলস দরকার, ওদের সবারই সিভিতে, আমি ধরেন ধরেন আপনার 50 জনের সিভিতে মনে হচ্ছে যেরকম ভালো, রাইট? আপনি 50 জনের সিভি রিভিউ করলেন, হুম, সবাইকে কি আপনি একটা ইন্টারভিউতে কল করতে পারবেন ইভেন দো দেয়ার ক্রেডেনশিয়ালস ম্যাচ উইথ দ্য জব রিকোয়ারমেন্টস? হুম, তো এখানে কি আপনার পক্ষে সম্ভব? সো হুম, এটাই হচ্ছে ব্যাপার যে আপনার একটা টাইম লিমিটেশন আছে, আপনার একটা সার্টেন টাইমের ভিতরে হায়ারিং কমপ্লিট করে ওই পার্সনটাকে ওই ডিপার্টমেন্টে কাজ করার জন্য ট্রেন আপ করা শুরু করে দিতে হবে। এই টাইম লাইনের ভিতরে তো একটা অর্গানাইজেশন থাকে, রাইট? হুম, হুম, সো হুম, ইটস নট পসিবল ফর ইউ টু গিভ অ্যান অপরচুনিটি টু অল দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আউট দেয়ার। হুম, এটা হচ্ছে ভাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইস্যু। যখন আপনার ডিমান্ডের চাইতে আপনার সাপ্লাই বেশি থাকবে, এই অ্যাডভান্টেজটা আপনি পাবেন। এবং যারা সাপ্লাইয়ের সাইডে তারা একটু আনফেয়ার বলবো না, এটা আসলে আনফেয়ার বললে জিনিসটা এমন বোঝানো হয় যে আপনি তাদেরকে ইন্টারভিউ নিচ্ছেন না বলে আপনি ইউ আর বিং আনফেয়ার, হুম, কিন্তু এই হুম। কথাটা তো It's বললে not আবার আপনার unfair, সাথে আমি it's, আনফেয়ার হচ্ছি। হ্যাঁ, রাইট, ইজ দ্য সিচুয়েশন। সো এইরকম সিচুয়েশন। একটা ব্যাপারও থাকে। সো দেয়ার আর সাম ইস্যুস ফ্রম ক্যান্ডিডেট সাইড, দেয়ার আর সাম ইস্যুস from the employer's side. There are also issues and situations that is beyond anyone's control or influence. ঠিক আছে? So that is ভাই, also there. জাতির জন্য একটা কোশ্চেন করবো, আমি জানি না এই কোশ্চেনটা আপনাকে কেউ কখনো করছে কিনা, অর এম আই দ্য ফার্স্ট ওয়ান। আমার একটা জায়গায় খুবই কনফিউজড একটা মানে কোশ্চেন আছে, উইচ ইজ একটা সিনারিও বলি। লেটস সে আমি আর আপনি দুইজনে একটা জব ইন্টারভিউর জন্য সিভি জমা দিছি, ঠিক আছে? এখন যেই জব ইন্টারভিউ মানে জবের জন্য আমরা সিভি জমা দিছি, ওইখানে চাইছে ফ্রেশার, ম্যাক্স ফ্রেশার। বাট এখন আপনার আছে ধরেন 1 বছর বা 2 বছরের এক্সপিরিয়েন্স, আর আমি হচ্ছে একদম ফ্রেশার। দেখা যাবে কি আপনাকে হায়ার করছে। আমার কোশ্চেন হচ্ছে, আমাকে অপরচুনিটি দেওয়া উচিত? আপনি একটু এথিক্যালি চিন্তা করে দেখেন, বিকজ ওই জবটা হচ্ছে ফ্রেশারদের জন্য। সো অ্যাজ এ ফ্রেশার আমার অপরচুনিটিটা পাওয়া বেশি অ্যাপ্লিকেবল না? কজ যেখানে আপনার অলরেডি 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারেন যেখানে আমি পারবো না। এখানেই হচ্ছে আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের সিচুয়েশনে ফেরত যেতে হবে। সো একটা অর্গানাইজেশন যতই বলুক উই আর আ ফ্যামিলি, উই কেয়ার অ্যাবাউট দ্য কমিউনিটি, উই ওয়ান্ট ডু দিস, উই ওয়ান্ট ডু দ্যাট, আমি একজন রিক্রুটার হয়ে এই কথাগুলো বলতেছি, প্রবাবলি আমার সিভি আর কেউ অ্যাকসেপ্ট করবে না এই পডকাস্ট ওপেন হওয়ার পর। যাই হোক, আই থিঙ্ক স্টিল আই শুড জাতির জন্য একটু স্যাক্রিফাইস করা উচিত ভাই। বল স্যাক্রিফাইস না হয় করলাম। সো বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে যে দেখেন, আপনি যদি একটা বিজনেস অর্গানাইজেশনে অ্যাপ্লাই করেন, উইচ ইজ আ বিজনেস অর্গানাইজেশন, সেখানে ওদের দুইটা জিনিস, একটা একটা যে কোনো বিজনেসের জন্য দুইটা নাম্বার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রেভিনিউ আর একটা হচ্ছে কস্ট। ঠিক আছে? এই দুইটা নাম্বারের উপরই দ্য হোল বিজনেস হিঞ্জেস আপন দিস টু নাম্বারস, রাইট? এখন এখানে বিষয়টা যেটা, কোম্পানি চিন্তা করে যে আমি এক্সপিরিয়েন্স মানুষটাকে হায়ার করি বিকজ ও সেম স্যালারি রেঞ্জে অ্যাগ্রি করতেছে, হুম, রাইট? হুম, সরি। সো সে অ্যাগ্রি করতেছে, আর ফ্রেশার যে তাকে নিচ্ছে না বিকজ সিম্পলি বিজনেসের জন্য এটা বেনিফিট হচ্ছে। এখন এখানে অনেক হুম, ব্যাপার আছে, এক্সপিরিয়েন্স থাকলেই যে সে ফ্রেশারের চেয়ে ভালো হবে ব্যাপারটা এরকম না। অর্গানাইজেশন একটা এমপ্লয়ার যদি তার তার যে ভ্যাকেন্সিটা আছে সেটার কোর কম্পিটেন্সি গুলো যদি আইডেন্টিফাই করে, তখন আসলে এক্সপিরিয়েন্সটা সবসময় আসলে ওভাবেও ম্যাটার করে না যেভাবে আমরা চিন্তা করি। কিন্তু সেটা যদি খুব স্পেসিফিক পজিশন হয়, যেমন আমি আইটি দিয়ে বুঝাই, হ্যাঁ, হুম, আমার একজন আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার দরকার যে ফ্রেশ গ্রাজুয়েট, আমি তাকে ট্রেন করে নিব, এটার জন্য আমি জব অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। হুম, হুম, স্যালারি রেঞ্জ লেটস সে 25K, 20 to 25K, 25K to 30K সাপোজ। এখন আমার ওখানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে এমন একজন মানুষ অ্যাপ্লাই করেছে, সে ওই 25 to 30K তে জয়েন করতে রাজি, এবং ডেফিনেটলি ইন্টারভিউতে সেই 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স পার্সনটা বেটার পারফর্ম করছে বিকজ অফ হি হ্যাজ কোর্স। মোর নলেজ, রাইট? এখন অর্গানাইজেশন কি চিন্তা করবে, আই এম স্পেন্ডিং দ্য সেম অ্যামাউন্ট অফ মানি বাট আই এম গেটিং আ রিসোর্স হু হ্যাজ মোর ভ্যালু টু অফার। সো সিন্স ইটস আ বিজনেস, দ্যাট ইজ হোয়াট দে উইল ডু।
এখন চ্যালেঞ্জটা এখানে ইস্যু যেটা এখানে আবার ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ইস্যু, যে একটা এমপ্লয়ার তার তার ডিমান্ডের চাইতে তার সাপ্লাই বেশি, আর একজন হুম ক্যান্ডিডেট তার ডিমান্ডের চাইতে তার সাপ্লাই কম। হুম সো হুম এখানেই হচ্ছে চ্যালেঞ্জটা। সো এইটাকে একটা ইকুইলিব্রিয়ামে আনতে গেলে বা এটাতে একটা কিছু একটা মানে এটা এখানে যদি কিছুটা আমরা যদি ইকুইলিব্রিয়ামে আনতে চাই, অ্যাকচুয়ালি গভর্নমেন্টস হ্যাভ টু স্টেপ ইন, মোর অপরচুনিটিস নিডস টু বি ক্রিয়েটেড, more competition needs to be there for these employers. Actually, government can take initiatives, they can empower smaller organization, provide them more opportunities to grow faster, and so that that these organizations they have more other organizations to compete with. তখন হবে কি, রিসোর্সটা নেওয়ার চেষ্টা করবে মানুষ। তখন দেখা যাবে এই 2 বছর এক্সপিরিয়েন্স মানুষটা অ্যাপ্লাই করবে না, হুম একেবারে হবে না তা না, হুম বাট রেশিওটা কমে আসবে। হুম ভাই, ইফ আপনিও যদি ওই যে চিফ অ্যাডভাইজার ও বাংলাদেশের মতো একটা রোল পাইতেন, জাস্ট একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, যে পুরা বাংলাদেশের এইচআরের বেঞ্চমার্ক আপনি ক্রিয়েট করবেন, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, অ্যান্ড এইটাই কালকে থেকে ফলো হবে, হোয়াট ওয়ার দ্য হোয়াট আর দ্য মেজর 3 থিংস যেটা আপনি চেঞ্জ করতেন অথবা মডিফাই করতেন অথবা বাদ দিয়ে দিতেন? আমি প্রথমে যেটা করতাম, আমি এমপ্লয়মেন্ট লস গুলাকে ফিক্স করতাম। আমাদের এমপ্লয়মেন্ট লজে আমাদের লেবার ল যদি আমরা দেখি, এই লেবার লটা আসলে এমন ভাবে ডিজাইন করা যে এটা ইট ওয়ার্কস ফর সার্টেন ইন্ডাস্ট্রিজ, হুম লাইক গার্মেন্টস বলেন, টেক্সটাইল বলেন, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের কথা চিন্তা করে আসলে লটা বানানো। হুম কিন্তু আদার যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোর সাথেও কম্প্যাটেবল এমন ভাবে একটা এমপ্লয়মেন্ট ল ডেভেলপ হুম করতাম, এবং এই লটা যেন প্রত্যেকটা অর্গানাইজেশন ফলো করে। এটার জন্য একটা ভালো পরিমাণ ইনভেস্টমেন্ট করে এটার জন্য মানে আরো অনেক বেশি অডিটরস হায়ার, মানে গভর্নমেন্ট অডিটরস নিয়োগ করে অর্গানাইজেশনদেরকে কনস্ট্যান্ট অডিটের উপরে রাখতাম, কনসিস্টেন্ট। হুম এইটাই হইতো মানে পলিসি and ডেভেলপ by করা। that you will be hated by all, a আই constant উইল বি monitor হেটেড on বাই অল, রাখলে। not really, I will be hated by businessmen. হ্যাঁ, I will not be hated by the না ভাই, candidates. So কজ আমার মন চাবে আমি আজকে রিক্রুট না করে আমি একটু নিচে চাবেরি খেয়ে আসি, আর সেখানে আপনার একটা তদারকি অলওয়েজ থাকবে। আই হেট ইশতিয়াক। that's the thing, I would love to be hated in that sense, to be তাই honest. না? I would love to be hated in that sense, because where if anyone tries to do something right, it will piss off a lot of people. হুম, Right, ট্রু। so it's very common. So for example, এখন ধরেন আহ, জিনিসটা এরকম যে I would focus on the labor law aspect, and I would make sure that the companies are মানে I would try my best to make sure that companies are following, because আমাদের যে লেবার ল আছে এটাও ম্যাক্সিমাম অর্গানাইজেশনই আসলে ফলো হয় না, আবার ফলো হলেও প্রপারলি হয় না। আবার লেবার লর এমন কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো সার্টেন কিছু ইন্ডাস্ট্রিতে ইনকর্পোরেট করাটা খুবই উইয়ার্ড হয়ে যায়। মানে এটা ডিটেলসে গেলে অনেক কথাবার্তা চলে আসবে, এবং এটা হুম ডিটেলসে কথা বলতে গেলে আমার চাইতে আরো এক্সপার্ট কেউ কথা বললে সেটা হয়তো বা আরো বেটার ইনসাইট দিতে পারবে। কিন্তু আমাদের লেবার ল ফলো হয় না, আবার আমাদের লেবার ল সব ইন্ডাস্ট্রির জন্য কম্প্যাটেবলও না। হুম সো আহ, দিজ আর দ্য চ্যালেঞ্জ হুম বেসিক্যালি। সো ইজ দেয়ার এনি মিথ যেটা এইচআর কে নিয়ে, এইচআর রিলেটেড যারা আছে সবাই নিয়ে ভাবে, বাট উইচ ইজ নট ট্রু? আপনি কি এটা রেগুলারলি ফেস করেন, এরকম কোনো মিথ আছে? এটা এই অনেকগুলো মিথই আছে। সবচেয়ে বড় মিথ হচ্ছে এইচআর হচ্ছে অর্গানাইজেশনের সব ডিসিশন নাই, এরকম একটা মিথ আছে। এই আচ্ছা। মিথটা অলরেডি, এই মিথ থেকে মানুষ বের হয়ে আসতেছে। মানুষ এখন মানে মিথটা পুরানো মিথ, ওখান থেকে মানুষ বের হয়ে আসতেছে। মানুষ এখন জানে যে এইচআর ইজ আ ডিপার্টমেন্ট জাস্ট লাইক এনি আদার ডিপার্টমেন্ট। They have certain roles, just like other departments. They also have some specific roles and responsibilities. A part of that responsibility is to collaborate with other departments and to some extent monitor them for compliance matters, but that is not all what they do. So the myth that is still there is that এইচআর এর কাজ হচ্ছে কাইন্ড অফ ছুরি ঘোরানোর মতো, হ্যাঁ, হুম যে হুম কে কি করলো, ও এখানে আসলে। এবং এইটা আমাদের দেশ থেকে এখন কমে যাচ্ছে, কর্পোরেট ইন্ডাস্ট্রি থেকে এটা কমে আসতেছে, কিন্তু এখনো এটা যায় নাই, এটা আছে, হুম অনেক হুম অর্গানাইজেশনই আছে। বিকজ মানুষ এইচআর বলতে বুঝে কমপ্লায়েন্স এনশিওর করা,
হুম কিন্তু HR is a lot more than that, and like HR is just another department that is working just like other departments, which has its own functions, own responsibilities, own things to take care of. And a part of that is collaborating with others, and a part of that is ensuring compliance. But আপনি দেখবেন একটা মজার জিনিস দেখবেন, HR কিন্তু ভাগ ভাগ হয়ে যাচ্ছে খুব হুম অনেক হুম হুম অর্গানাইজেশনে। রাইট লার্নিং রাইট অ্যান্ড রাইট আই হ্যাভ সিন ডেভেলপমেন্ট, ইট হ্যাঁ আর ট্যালেন্ট অ্যাকুইজিশন, কমপ্লায়েন্স। আগেই সব ছিল, আগে অ্যাডমিনও ছিল HR এর আন্ডারে। হুম অ্যাডমিন তো এখন অনেক অ্যাডমিন অর্গানাইজেশনে এইচআরটা আলাদা একদম করে ফেলছে কমন অলরেডি। ছিল আগে রাইট, কমন টাইটেল ছিল HR অ্যান্ড অ্যাডমিন। হুম রাইট, সো ইয়া। ভাই এইটা থেকে মনে পড়লো এইচআর হচ্ছে সবার উপর ছড়ি ঘোরানো ভেরি একটা কমন জিনিস যেটা অ্যাকচুয়ালি এইচআর টার্মটাকে রিপ্রেজেন্ট করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সো এইটা শুনলে সাউন্ড লাইক এইচআর শুড বি সাপোর্টিং দ্য এমপ্লয়িজ মোর কারেক্ট কজ আমি আজকে যদি রাইট। কোনো ভুল করি আমার ম্যানেজার বা আমার সিনিয়র ম্যানেজার অথবা ডিরেক্টর দে উইল ব্যাশ মি ফর শিওর অ্যান্ড এটার মধ্যে এইচআর সিসিতে বসে খেলা দেখবে তো ওয়ের দে নিড টু স্টেপ ইন অ্যান্ড ব্যাক আস আপ যারা এমপ্লয়ি আছে তাদেরকে সো ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট শুড বি হ্যাপেনিং So the role of HR is a little bit more complicated than that. So বিষয়টা হচ্ছে, আপনি এভাবে চিন্তা করেন, ধরেন আপনার কাছে যেই এমপ্লয়ি রিপোর্ট করে, আপনি যার লাইন ম্যানেজার, দ্যাট পারসন, তার তার আপনি যার লাইন ম্যানেজার, তার উপরে আপনার কিছু অথরিটি আছে, যে হুম তার কিছু হুম বিষয় নিয়ে আপনার অথরিটি আছে। হুম That person will be reporting to you. That person has to follow your lead, হুম since you are placed as a leader of this so and so individuals. রাইট রাইট HR এর রোলটা কিন্তু ডিফারেন্ট, বিকজ HR এর রোলটা হচ্ছে এমপ্লয়ীদেরকে মনিটর করা, কমপ্লায়েন্স এনশিওর করা। এটা HR এর একমাত্র কাজ না, কিন্তু HR এর বিভিন্ন কাজের ভিতরে এটা একটা। হুম চ্যালেঞ্জটা যেখানে হয়ে যায়, HR কে দেখতে হয় এমপ্লয়ারের সাইডেও, HR কে দেখতে হয় এমপ্লয়ের সাইডেও। হুম প্রবলেমটা হয়ে যায় তখন যে এমপ্লয়ারের থেকেও ধাক্কা গুতা খাওয়া, আবার এমপ্লয়ির কাছ সাইড থেকেও, মানে বাড়ির মেজো ছেলে ইস্যুটা টাইপ ব্যাপার বাজে বাড়ির মেজো ছেলে টাইপ ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে, ফর এক্সাম্পল, আপনার আন্ডারে একটা এমপ্লয়ি কাজ করে, সে যদি কোনো একটা মিসকন্ডাক্ট করে বা কোনো কিছু করে, আমি কিন্তু অ্যাজ এ HR ডিরেক্টলি সেই এমপ্লয়কে যে কিছু বলতে পারবো না। হুম আমার ফার্স্টে আপনাকে বলতে হবে, আপনার থ্রুতে আমাকে চাইতে হবে, লাইন ম্যানেজারের থ্রুতে আমাকে চাইতে হবে। সো হুম HR এর রোলটা, ইটস মোর অফ আ, how do I say it? It's a HR has certain authority, but the authority is indirect authority. It's not direct. আচ্ছা আচ্ছা রাইট। সো এখন ব্যাপারটা হচ্ছে কি, এমপ্লয়ীদের যখন প্রবলেম হয়, এমপ্লয়ারকে বা টপ ম্যানেজমেন্টকে আপনার কনভিন্স করতে হবে অ্যাজ এন HR, যে ওয়াই সলভিং দিস প্রবলেম উইল অ্যাড ভ্যালু টু দ্য বিজনেস। অ্যান্ড অর্গানাইজেশনে কোনো পলিসি চেঞ্জ হলে এমপ্লয়ীকে আপনার কনভিন্স করতে হবে ওয়াই দিস পার্টিকুলার চেঞ্জ অফ পলিসি ইজ অলসো বেনিফিশিয়াল ফর ইউ। অ্যান্ড টপ ম্যানেজমেন্টকে আপনার সবসময় এমন পলিসি বা আপনার টেবিলে থাকতে হবে, ফিডব্যাক দিতে হবে। অনেক অর্গানাইজেশন আছে যারা ডিসিশনের টেবিলে HR কে রাখি না, তারা ওকে নিজেরা ডিসিশন নেয়, ডিসিশন হুম নিয়ে আলটিমেটলি HR কে জাস্ট বলে দেয় যে Great ইউ step. নাও Yeah, কমিউনিকেট right, উইথ right. দ্য এমপ্লয়িজ দ্যাট দিস ইজ দ্য নিউ পলিসি, দে হ্যাভ টু ফলো ইট। কোনো সো ইফ কনটেক্সট দ্যাট ছাড়া ইজ আউট অফ দ্য ব্লু কোনো এখন থেকে এটা বলে আউট দাও অফ দ্য ব্লু, এখন থেকে এটা বলে দাও। সো ইটস লাইক হ্যাঁ HR তখন একটা, মানে এটা পিওনের মতন ফিল করে হ্যাঁ বেসিক্যালি, যে জাস্ট একটা ইনফরমেশন। হুম আর এমপ্লয়ীদের কাছ থেকে, মানে ইটস লাইক আ কর্ক স্ক্রু, মানে ব্যাডমিন্টন হুম দুই হুম পাশ থেকে মারতেছে সমানে। হ্যাঁ হ্যাঁ তো এইটা অনেক সময় HR এর সিচুয়েশন মানে হয়ে যায় আর সবার কি। মন জোগায় চলে কিন্তু কারো কাছে ফেভারিট হইতে পারে না অ্যাট লিস্ট রাইট, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ভাই হোয়াট ডু ইউ থিঙ্ক মানে আপনি যদি এইচআর প্রফেশন চুজই না করতেন অন্য কোন প্রফেশন আছে যেটা আপনি চুজ করতেন অ্যান্ড সিমিলার অ্যামাউন্ট অফ সাকসেস ওইখানে পাইতেন হোয়াট ইট শুড বি আমি 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 যদি টাইম ট্রাভেল করে আমার স্কুল লাইফে ফেরত চলে যেতে পারতাম, হুম আমি যা চেঞ্জ হয়েছিলাম ফ্রম বিং এ গিক টু দিস এন্ড দ্যাট, সব বাদ দিয়ে আমি ম্যাথসে আর হচ্ছে অ্যানালিটিক্যাল, যেই পড়াশোনার যেই সাইডগুলো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ করে, মেমোরিটাকে আরো শার্প করে, ওইখানে আমি আরো বেশি ফোকাস দিতাম।
এবং আমি কমপ্লিটলি টেক সাইডে চলে যেতাম, লাইক টেকনোলজি ডেভেলপমেন্ট, কোডিং, সফটওয়্যার, এই সমস্ত সাইডে, আইটি সাইডে কমপ্লিটলি চলে যেতাম। ওকে, সো এই একদম এন্ডিং পার্টে একটা কোশ্চেন করব, জাস্ট বি স্ট্রেট ফরওয়ার্ড, নো শেডি ওয়ার্কস, বি নো, ডোন্ট বি এইচআর, খুবই সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ভাই। ফ্রেশারদের জব পাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি কোন দিকে দেওয়া উচিত? ফ্রেশারদের জব পাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি কোন দিকে দেওয়া উচিত? ওকে, সো দেয়ার আর মেনি ডিফারেন্সেস, মেনি নিউয়ান্সেস টু দিস অ্যান্সার। আমার মতে ওদের হচ্ছে জবের জন্য অন্ধভাবে অ্যাপ্লাই করা বন্ধ করা উচিত। হুম আহ, একটা অপরচুনিটি ওপেন হয়েছে, ওখানে লেখা আছে ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই, আর পাগলের মতো অ্যাপ্লাই করানো। হুম ফার্স্ট কথা হচ্ছে, জবের জন্য অ্যাপ্লাই করার আগে আপনি যখন আপনার লাস্ট সেমিস্টারে আসেন, আপনার তখন থেকে কিছু হোমওয়ার্ক শুরু করা উচিত। হুম সেই হোমওয়ার্ক গুলো কি সেটা আমার বলতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি করা হুম উচিত। সো হুম ফার্স্ট কথা হচ্ছে, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন। ফর এক্সাম্পল, সাপোজ আপনি সিএসসি মেজর করতেছেন, হুম আপনি আপনার ফাইনাল সেমিস্টারে আছেন, রাইট? হুম আপনি নেক্সট সেমিস্টার থেকে আপনি জবের জন্য বা ইন্টার্নশিপের জন্য যেটাই হোক, থিসিস হয়তো বা আপনার থিসিস হয়ে যাবে, আপনি এন্ট্রি লেভেল কোন একটা পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার এই সেমিস্টারে থাকা অবস্থায় প্রথম কাজ হচ্ছে আপনি লিস্ট ডাউন করেন কোন কোন সফটওয়্যার কোম্পানি আছে বাংলাদেশে যেখানে হায়ারিং সবচাইতে বেশি হয়। এই হুম ইনফরমেশন আগে বের করেন। হুম স্পেশালি ফ্রেশার হায়ারিং কোন কোন অর্গানাইজেশনে বেশি হয়, হুম এটা প্রথমে আপনি লিস্ট ডাউন করতে হবে। এটা হচ্ছে সবার প্রথম কাজ। তারপরে হচ্ছে আপনাকে ওইটার উপরে বেস করে আপনাকে আপনার রেজিউমে ডেভেলপ করা, অন্যান্য জিনিস ডেভেলপ করা, আপনি যা যা প্রজেক্টে কাজ করছেন স্টুডেন্ট লাইফে সবকিছু সিভিতে অ্যাড করে সিভিটা ফেলাতে হবে। তারপরে আপনাকে অ্যাপ্লাই শুরু করতে হবে। আপনি এলোপাথারে অ্যাপ্লাই করে কোনো লাভ নাই, কোনো ফলাফল আপনি পাবেন না। 50টা জায়গায় অ্যাপ্লাই করলে 2টা জায়গা ডাকবে, 5টা জায়গা ডাকবে, এই থিওরি থেকে বের হয়ে যেতে হবে। এটা যদি হয় তাহলে হচ্ছে, মানে আই থিঙ্ক মানে দে উইল গেট আ মাচ মোর বেটার রেজাল্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই কোশ্চেনে তো ডিটেল ওয়েতে অ্যান্সার করার জন্য। আই বিলিভ এই জিনিসটা মানুষের অ্যাকচুয়ালি বোঝা উচিত। র্যান্ডমলি অ্যাপ্লাই করে যায় অ্যান্ড তারপর সে কমপ্লেন করে ভাই জব পাই না, বাংলাদেশের জব মার্কেট খারাপ। বিকজ ওইখানে চাইতেছে হয়তো ফ্রেশার, কিন্তু তার সাথে মাইক্রোসফট এক্সেল চাইতেছে, তোমার ওইটা নাই। তুমি ফ্রেশার দেখে অ্যাপ্লাই করে দিবা, তারা তো নিয়ে নিয়ে, ব্যাপারটা তো এরকম না। ফার্স্টে রিড দ্য জব ডিসক্রিপশন প্রপারলি, সিভির ক্রেডিবিলিটি ম্যাচ ইয়াস, করো, দেন অ্যাপ্লাই, রাইট? দ্যাটস হাউ শুড বি। রাইট। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এতক্ষণ। আমি আপনার অনেক জ্বালাইছি, টু বি ভেরি অনেস্ট, অ্যান্ড ইমিডিয়েট আপনি ইট ওয়াজ জয়েন করছেন এনজয়েবল ম্যান। পডকাস্টে। হ্যাঁ, সো আমাদের এই পুরো পডকাস্টে আমরা একদম আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে আপনার বিভিন্ন ট্রান্সফরমেশন, মিউজিক থেকে এইচআর প্রফেশনাল, অনেক ফেইলিয়ার্স, অনেক আপস অ্যান্ড ডাউনস দিয়ে কথা বলছি। এই পুরো পডকাস্টের এখন যদি একটা রিফ্লেকশন আনতে চাই, হোয়াট উড বি দ্য রিফ্লেকশন ইন ইউর মাইন্ড? ওয়েল, এটার উপরে যদি আমরা রিফ্লেকশন আনতে চাই, উই ক্যান হ্যাভ মেবি 2 to 3 ডিফারেন্ট রিফ্লেকশনস ফর দিস, based on this particular podcast, or whatever, or all the things that we just discussed about. একটা হচ্ছে যে, your plans will change if you're a fresh graduate or you're about to start your career. Your plans are going to change both in your personal life and your professional life. Plans will change, but the thing is that you need to be able to adapt based on the changes. যখন একটা চেঞ্জ আসবে, আমার প্ল্যান চেঞ্জ কেন করতে হচ্ছে, আমার সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, সেই অ্যাডাপ্টেবিলিটিটা আমাদের ভিতরে গ্রো করতে পারতে হবে। এবং পার্সোনাল লাইফেও গ্রো করার জন্য আসলে আমরা যখন কোন একটা ট্রান্সফরমেশনের ভিতর দিয়ে যাই, ওই ট্রান্সফরমেশনটাকে আসলে এমব্রেস করতে হবে, সেটা পার্সোনাল লাইফে হোক বা ক্যারিয়ার লাইফে হোক। আমি বলবো এই দুইটাই মেবি আর দ্য টু থিংস দ্যাট উই ক্যান রিফ্লেক্ট অন। ওকে, ভেরি ওয়াইজ ওয়ার্ডস। ওকে ভাই, নেক্সট পডকাস্টে আমাদের যে গেস্ট আসবে তার জন্য আপনি একটা কোশ্চেন করে যাবেন। এখন আমি জানি না নেক্সট পডকাস্টে কী আসবে, বাট আপনার এই কোশ্চেনটা আমি তাকে করব এবং তার থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করব। সো ইট শুড বি মাইন্ডসেট রিলেটেড, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড, অর এনিথিং দ্যাট স্পিরিচুয়ালি অর মোরালি বুস্ট দ্য পিপল আপ, অর এই ধরনের কোনো একটা কোশ্চেন। সো হোয়াট উড বি দ্য কোশ্চেন? The question would be, what motivates you to do what you do?
What motivates you to do what you do? দ্যাটস এ That would be my ভেরি ডিপ question. কোশ্চেন। আমি যখন এটা নেক্সট পডকাস্টের গেস্টকে অ্যান্সার করবো, তার অ্যাটলিস্ট 15 মিনিটস লাগবে এটা অ্যান্সার করতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট কোশ্চেন। Yeah. Thank you so much. The pleasure is all mine, Farhan bhai.